আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। 20 জনকে গুলি করে মারার পরে হঠাৎ করে আকাশের ফোন বেজে ওঠে। সেই জন্য তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। সেই জন্য রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে কথা শুনে তখনই গুলি করা বন্ধ করে দেয়, তারপরে কল কেটে দেয়। ভাই এদেরকে কি বাঁচিয়ে রাখবো নাকি এখানে মেরে ফেলবো? ওদের বাঁচিয়ে রাখ। কি বলেন ভাই? এই শালা আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। কত বড় সাহস এদের আমাদের আস্তানায় এসে হামলা করে। আজকের দিনটা আমার জন্য খুশির, সেজন্য এখন কোনো খুন খারাপি করতে চাই না। কি বলেন ভাই? আজকে কি আছে? আমার আদরের ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, এখনই আমাকে কল দিয়ে বলল, সেজন্য আমি কাল যাব। তাহলে ভাই এই দিকটা আমার তো আসতে লেট হবে অনেক দিন, ততদিন তুই এই দিকটা দেখিস। যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তোরা সবাই খাবারের আয়োজন করে খাবি। আপনি যখন বলছেন তাই হবে। ওর থেকে দেখিস আর কোনো কথা বের করা যায় কিনা। জি ভাই, আমরা অবশ্যই দেখব। পরের দিন আকাশ রওনা দেয়। ওইদিকে ইরাও অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রেল স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করে। তখন আকাশও বসেছিল। হঠাৎ করে কিছু লোক একটা মেয়েকে বিরক্ত করছিল, কিন্তু মানুষ দেখে ও কিছু বলছে না। এদের মতো ছেলেদের জোতা দিয়ে মারা উচিত। কথাটা শেষ হতেই আকাশ ওই ছেলেগুলোকে মারতে থাকে। এতে ইরা অনেকটা খুশি হয়। তবে আকাশের মুখ ঢাকা ছিল আর চোখে ছিল সানগ্লাস, সেই জন্য কোনোভাবেই আকাশকে চেনা যাচ্ছে না। শুধু গলায় একটা লকেট ছিল। ওদের মারার সময় লকেট খুলে যায়, মারামারি শেষ। আমার লকেট কোথায়? এই নিন আপনার লকেট। তবে আশ্চর্য বিষয় হলো, আকাশ ইরার মুখটা দেখার আগে লকেট নিয়ে ট্রেনে উঠে যায়। এইটা কি হলো? আমি তো ওই ছেলের মুখটাও দেখতে পাইনি, ছেলেটা তো আমার দিকে তাকালোও না। ওরা দুইজন আলাদাভাবে ট্রেনে উঠে পড়ে। এরপরে আর ওদের কথা তো দূরের কথা, দেখাই হলো না। তবে ইরার শুধু লকেটের কথাই মনে আছে। দুপুরবেলায় হোমা, দেখে যাও, ভাইয়া এসেছে। ওই জানোয়ারটা এখানে কেন এসেছে? পারুল আক্তার, তোমার ছেলেকে বলো এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমি চাই না ওর কারণে ঈশার বিয়েতে কোনো সমস্যা তৈরি হোক। ও যখন এসেছে তখন বিয়ে পর্যন্ত থেকে যাক। তোমার কি মাথা ঠিক আছে? এই বিয়েতে অত্রি পর্যন্ত আসবে। তো কি হয়েছে? তাছাড়া আদ্রি আপুর তো বিয়ে হয়েছে, বেবিও আছে একটা। তুই বেশি কথা বলবি না। ওমা, বাবাকে বলো না। আমি বলি কি, যখন এসেছে তখন বিয়ে পর্যন্ত থাকুক। কোনো দরকার নেই। তুমি জানো না, অত্রি তোমার ভাইয়ের মেয়ে। তোমার ভাই যদি দেখে আকাশে এখানে, তাহলে কতটা ঝামেলা করবে। দরকার পড়লে মামাদের আসতে হবে না। তাছাড়া বাবা, আমাদের তো কোনো কিছুর কমতি নেই যে মামাদের কথা এত চিন্তা করতে হবে। ঈশা কিন্তু কথাটা খারাপ বলেনি। যদি তোমার ভাই কোনো ঝামেলা করে, তাহলে সেটা কিন্তু তোমার সামলাতে হবে। আমি কিন্তু বলে দিলাম তোমাকে কথাটা। আকাশ রুমে যা। আয় ভাইয়া আমার সাথে। ওরা রুমে আসে। আকাশ ফ্রেশ হতে যায়, ততক্ষণে ঈশা নাস্তা নিয়ে আসে। ভাইয়া খেয়ে নে এগুলো। আচ্ছা বাবা, কেন এমন করে বলতো? থাক না ভাইয়া, তাছাড়া তুই যে কোনো দোষ করিসনি সেটা আমি আর তুই জানি। আমি ছোট হলেও তো বাবা বিশ্বাস করবে না। সেটা আমি জানি। এখন আমাকে এটা বল, বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। দেখ, যদি আপত্তি থাকে আমাকে জানাতে পারিস। সত্যি বলছি, আমার কোনো আপত্তি নেই। তো বিয়ে কবে? এই তো 2 দিন পরেই অনুষ্ঠান শুরু হবে। তুই কাল আমার সাথে শপিংয়ে যাবি। তুই কি বিয়ের কেনাকাটা করিস নি? আমার জন্য না, তোর জন্য, বুঝতে পেরেছিস? ঠিক আছে, যাবো কালকে। আমি বরং এখন ঘুমাই। দুপুরের খাবার তো খেয়ে ঘুমা। মাত্রই তো নাস্তা করলাম। এখানে তো শুধু মিষ্টি খেলি। আচ্ছা এখন ঘুমাই, রাতে কথা বলবো, ঠিক আছে? আকাশ ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে অদ্রি চলে আসে ঈশাদের বাড়িতে। তবে অদ্রি জানে না আকাশ যে বাড়িতে আছে।
অর্থে তুমি ঈশার রুমে যাও। ঠিক আছে ফুপা। ওইদিকে আমরা দেখে আসি ইরা কি করছে। ইরা ও বাসায় এসে তুল কালাম করে ফেলে। বাড়িতে কি কেউ আছেন? আরে এরা, তুই কখন এলি? আমাদের বললে তো তোকে রেল স্টেশন থেকে নিয়ে আসার জন্য গাড়ি পাঠাতাম। আমি যদি এ বাড়ির মেয়ে হতাম তাহলে ঠিকই তোমরা আমার খেয়াল রাখতে। কে বলেছে তুই আমার মেয়ে না? ঈশান, তুই কি আবারও ইরাকে রাগাচ্ছিস? বিশ্বাস করো, ইরা রেগে আছে। ওকে স্টেশন থেকে কেন আনা হয়নি, তাছাড়া ও একটা কল তো করে জানালো না। আমি কেন জানাবো? আমি এ বাড়ির মেয়ে। যেখানে তোমরা আমার খোঁজ নিবে সেখানে আমাকে কেন তোমাদের খোঁজ নিতে হবে আমার? আচ্ছা, আমাদের ভুল হয়ে গেছে। এখন যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমা। অনেক জার্নি করেছিস। এর পরিশোধ কিন্তু ভাবির থেকে নেব। ঠিক আছে, তোর যেমন ইচ্ছা হয় তেমনিই করিস। আচ্ছা মা, আমি রুমে গেলাম। ইরাও খাবার খেয়ে ঘুম। ওইদিকে কিছুক্ষণ যাওয়ার পরে অদ্রি আকাশের রুমটা ভেতর থেকে আটকানো দেখে। ফুপি, এই রুমে কে? এই রুমে আকাশ। আপনারা ওকে বাড়িতে কেন আসতে দিয়েছেন? ঈশার বিয়ে বলে কথা, বিয়ে শেষ হলে ওকে চলে যাওয়ার জন্য বলবেন। আমার ভাই আমার বাড়িতে থাকবে, এতে তোর কোনো সমস্যা কেন বলতো? ঈশা, আমি তোর বড় হই, সেজন্য সম্মান দিয়ে কথা বল। যে মেয়ে বিয়ের আগেই নিজের সম্মান নষ্ট করে ফেলেছে সেই মেয়েকে আমি সম্মান দিব, এটা তুই ভাবলি কি করে? ফুপি, আমাকে কিন্তু ঈশা অপমান করছে। ঈশা, কি হচ্ছে? আমার ভাই আমার বিয়েতে এসেছে, এখানে যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সে চলে যেতে পারে। আমি কিন্তু সত্যি সত্যিই চলে যাব। তো যা, তোকে আমি আটকে রেখেছি নাকি? ফুপি, ঈশা সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন? আমি বুঝি না। যে খারাপ তার সাথে তেমনই দরকার। অদ্রি, ওর সাথে কথা বলতে হবে না, তুই বরং অন্য রুমে যা। অদ্রি চলে যাওয়ার পরে মা ঈশাকে নিয়ে রুমে আসে। ঈশা, কি হচ্ছে এসব? আমি কি করলাম? তুই কেন ওকে সহ্য করতে পারিস না? যখন তুমি নিজেই সত্যিটা জানবে তখন তুমি বুঝতে পারবে। কোন সত্যিটা? জানতে পারবে, তবে আদ্রিকে বলবে ভদ্রভাবে থাকার জন্য। কোনো রকম যদি ভাইয়াকে নিয়ে আদ্রি বা মামি কোনো কিছু বলে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুই কাজ কর, আমিও কাজে গেলাম। একটু পরেই অদ্রি ওর বাবা মাকে কল দিয়ে সবটা বলে। কি, আকাশকে ওর বাবা থাকতে দিয়েছে? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি পারুলের সাথে কথা বলতেছি। ফুপু সব জানে। ফুপুর সামনে ঈশা আমাকে অনেক অপমান করলো। ফুপু ঈশাকে অনেক বকেছে। আচ্ছা, আমরা তো কালকে আসতেছি, তারপর বাকিটা আমরা দেখে নিব। ঠিক আছে আম্মু। পরের দিন সকালে ঈশা আকাশকে নিয়ে শপিং করতে চলে যায়। ভাইয়া, আমি নিজে পছন্দ করে তোকে পাঞ্জাবিটা কিনে দেবো। পাঞ্জাবি তো আমি পরি না। আমার বিয়ে বলে কথা, তোকে তো পড়তেই হবে। আচ্ছা, তাই হবে। কিন্তু তোর বর কি করে? আমাদের মতোই, ওদের বিজনেস আছে। তাহলে তো ভালোই হলো। এই নে, এটা পড়। ঠিক আছে। ট্রায়াল রুমে এসে পড়ে দেখে সবটা ঠিক থাকলে আরও কিছু কিনে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে ওখানকার কফি হাউসে বসে কফি খেতে থাকে। ওখানে ইরাও ছিল, তবে ইরাকে ঈশা এখনও দেখতে পায়নি। ইরা ঈশাকে আকাশের সাথে হেসে কথা বলতে দেখে। এটা তো আমার হবু ভাবির মতো লাগছে। আচ্ছা, ভাইয়াকে একটা পিক পাঠাই। ইরা ছবি তুলে ঈশানকে পাঠিয়ে দেয়। ছবি দেখার পরে, ইরা, ওই ছেলেটা কে? আমি কি করে বলবো? তুই এখন কোথায় আছিস? কোথায় আবার? শপিং করতে এসে দেখি এই অবস্থা। আমার তো মনে হয় এটা ওর বয়ফ্রেন্ড। আরে মোটেও না, আমি ঈশাকে চিনি 2 বছর ধরে, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে ওই ছেলেটাকে? আচ্ছা, আমি পরে জেনে নিব, তুই ঈশাকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। ইরা ওর কাজে চলে যায়। ঈশা আকাশ শপিং শেষ করে বের হয়। ভাইয়া, তুই গাড়ি নিয়ে বের হ, আমি সামনে দাঁড়াচ্ছি। গাড়ি আনতে নিচে যায়। ঈশা হেঁটে শপিং মলের বাইরে আসে। তখন কিছু ছেলে এসে, মাল তো এক্কেরে করা। যা বলছিস, ও
ওকে তো ইচ্ছে করছে। ওই খবিসের দল, বেশি বাজে বাজে কথা বললে কানের নিচে কয়েকটা লাগিয়ে দেবো একটু। বাহ, মেয়ের দেখি দেমাগও আছে। দেখ, ভালো হবে না কিন্তু তোদের জন্য। কি করবি তুই? আমার বোন কিছু করবে না, করবো তো আমি। ও তাহলে তোর বোন হয়? তাহলে একটা কাজ কর, তোর বোনকে আমাদের কাছে দিয়ে এখান থেকে কেটে পড়। আর একটা বাজে কথা বললে তোদেরকে কেটে দেবো। ঈশা গাড়িতে ওঠ। ঈশা গাড়িতে উঠতে যাবে, ওখান থেকে একটা ছেলে এসে ঈশার হাত ধরে ফেলে। গাড়ি থেকে নেমে ওদের ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। তারপরে ঈশাকে নিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে মামা মামি বসে আছে। ওনাদের সাথে কথা না বলে রুমে যেতে চাইবে। দাঁড়া তুই। যা বলার তাড়াতাড়ি করে বলুন, তারা আছে আমার। এত তারা কিসের তোর? তা জানে আপনার কি কাজ? আমার বোনের বিয়ে, কাজ তো আমারই থাকবে। তা এতগুলো বছর ধরে তো বোনের কোনো খোঁজও নিসনি, হঠাৎ করে বোন হয়ে গেল? ওটা আমাদের ভাই বোনের ব্যাপার, এখানে আমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আকাশ, কি হচ্ছে এসব? ভুলে যাস না, উনি তোর মামা। ভুলে যাই বলি তো উনি এখনো ঠিক আছে, নয়তো আরো আগে আমি কি করতি তুই? গায়ে হাত তুলতি? তেমনি ধরে নিন। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি এখনই। এই বাড়িটা আমার। এটা আমার বোনের বাড়ি। আমার বোন যে আমার মা হয় সেটা কি ভুলে যাচ্ছেন? যাই হোক, ঈশা তুই রুমে যা, ওদের সাথে কথা বলে কোনো কাজ নেই। দেখলে আমাদের কতটা অপমান করেছে। তোমাদের যেখানে ছাড় দিচ্ছে না সেখানে ভেবে দেখো আমার কি হাল করে। আমরা কিন্তু চলে যাব। আর এত মাথা গরম করলে কি হবে বলুন? বিয়ের পরে ও এমনিতেই চলে যাবে। তাই যেন হয়। ওর মতো চরিত্রহীন ছেলেকে বাড়িতে রাখাটাও পাপ। ওইদিকে আকাশ যাদের মেরেছে তারা এখন হসপিটাল। ওদের বাবা এমপি, সেই জন্য পুলিশকে দিয়ে আকাশের ঠিকানা বের করে নেয় গাড়ির নাম্বার দিয়ে। কিছুক্ষণ পরে পুলিশ বাড়িতে চলে আসে। দেখে তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তেমনই হবে স্যার, ভেতর থেকে ডেকে আনি। যাও তাহলে। ভিতরে এসে আকাশের বাবা মা ডাক দেয়, ওনাদের সাথে কথা বলতে থাকে। তারপরে আকাশ, ঈশা আর বাকিরাও বের হয়। আপনারা কেন? স্যার, ক্যামেরায় এই ছেলেটি ছিল। ওই চল আমাদের সাথে। আমার ভাই কি করেছে? এমপির ছেলেদের মেরেছো। ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে উঠিয়ে নিতে চেয়েছিল, সেই জন্য আমার ভাই ওদের মেরেছে। তাও আপনার ভাই অন্যায় করেছে। সামান্য হাত ধরার জন্য এভাবে কেউ কাউকে মারতে পারে না। তাহলে কি চাইছেন? ওরা আমার বোনের সাথে খারাপ কিছু করুক, তারপর আমি ওদের মারতাম? হ্যাঁ, তেমনই করার দরকার ছিল। যখন খারাপ কোনো কিছু হয়নি তখন ওদের না মারার দরকার ছিল। ঘটনা যদি আপনার মেয়ের সাথে হতো তাও কি এটাই বলতেন? এত কথা শুনতে আসিনি। ওই মেয়েটাকে গাড়িতে তুলো। এবারে আকাশ চুপ থাকতে পারল না। পুলিশকে তো লাথি দিল, বাকি হাবিলদারকেও মারতে থাকে। আকাশের বাবা মা আর মামা মামি তো ভয়ে আছে। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস? পিস্তল বের করে আকাশের দিকে ধরে। 2 সেকেন্ড পিস্তল আকাশ ওর দিকে নিয়ে যায়। এসব পিস্তল দিয়ে আমাকে ভয় দেখাতে আসবি না, বুঝতে পারলি? তোকে থানায় নিয়ে এমন মার পারবো যা তুই সারা জীবনেও মনে রাখবি। অফিসার নিয়ে যান ওকে, ইচ্ছে মতো মারতে থাকুন ওকে। মামি এসব কি বলছো? ঠিকই বলছি, সারা জীবন শুধু গুন্ডামি করেই গেল। নিন কথা বলুন। তোর কোনো কলই তোকে বাঁচাতে পারবে না। কথা না বললে হয়তো তোর চাকরিরই থাকবে না। দেখি তুই কাকে কল করেছিস। নাম্বার দেখে অফিসার নিজেই ভয় পায়। ভয়ে ভয়ে কথা বলতে থাকে। কথা শেষ করে কাপা হাতে ফোন দেয়। আমাদের মাফ করে দিন, আমরা এই বাড়িতে আর কখনো আসবো না। যাওয়ার আগে একটা কথা শুনে যা। জি বলুন, কি কথা? ওই এমপির ছেলেদের বলে দিবি 2-3 দিনের ভিতরে ওর ছেলেদের হয়তো হাত থাকবে না, নয়তো পা থাকবে না। যদি তোকে আমি এই নিয়ে কোনো কাজ করতে দেখি
তাহলে তোর এর চেয়ে বেশি খারাপ অবস্থা হবে। কথা দিচ্ছি আমি আপনার চোখের সামনেও আর কখনো আসবো না। ওরা তো চলে যায়। এবার আকাশ ওর মামা মামির উদ্দেশ্যে বলে, ভদ্রভাবে থাকবেন। আমাকে নিয়ে একটা কথা যদি বলেন তাহলে আপনারা দুজনের কি হাল করব তা আমি জানি না। তুই তো রীতিমতো গুন্ডামি শুরু করে দিয়েছিস। এখানে গুন্ডামির কি হলো? আমার ভাই আমাকে বাঁচিয়েছে। কিন্তু পুলিশের সাথে যা করেছে, যেখানে ওরা চুপচাপ চলে গেছে সেখানে তুই এত কথা বলছিস কেন বলতো? দেখেছো বাবা ঈশা আমার সাথে কিরকম কথা বলছে। আচ্ছা, ঝামেলা যখন মিটে গেছে তখন তোমরা রুমে যাও। ওরাও যে যার রুমে চলে যায়। ঈশা এসে আকাশের সাথে গল্প করতে থাকে। আচ্ছা, একটা সত্যি কথা বলবি তো? আমি কি তোকে মিথ্যা কথা বলি? আমি তা বলিনি। তাহলে কি জিজ্ঞেস করবি কর। আচ্ছা, তুই রিলেশন করিস না কেন ভাইয়া? ওদের কাণ্ড দেখো, তোর কি মনে হয় না মেয়েরা বিশ্বাসের যোগ্য না? কিন্তু ভাইয়া, সব মেয়ে তো একরকম না। কিন্তু সবাই তো আমার ভালো হয় না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কি কথা বল। আমার একটা ননদ আছে, তুই চাইলে তুই কি এখনো পিচ্ছি রয়ে গেলি? বড় হবি কখন? আমি আবার কি করলাম? কোনো কারণে যদি তোর ননদের সাথে আমার ঝামেলা হয় কোনো কিছু নিয়ে, তখন তো সবাই তোকে দোষ দেবে। এর বাইরে তুই বুঝতে পেরেছিস? এটা তো ভেবে দেখিনি। তাহলে তুই ভাবতে থাক, কাল তোর গায়ে হলুদ। অনেক বড় করে অনুষ্ঠান করা হবে। আচ্ছা, আমি একটু বের হব। এই সন্ধেবেলায় কোথায় যাবি তুই? এমপির কাছে যাব। ওনার কাছে কি দরকার? ওর ছেলেকে যে মেরেছি, যদি বিয়ের দিন কোনো ঝামেলা করে সেজন্য কথা বলে আসি। যদিও সে যদি বলে কোনো ঝামেলা করবে না, তাও আমি রিস্ক নিব না। তবে ভাইয়া একটু সাবধানে থাকিস। চিন্তা করিস না, সাবধানে থাকবো। বের হয়ে হসপিটালে আসে। এমপি আকাশকে দেখে। তুই এখানে কেন? তোর তো জেলে থাকার কথা। জেলে নেওয়া কি এতই সহজ? তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি জেলে না দিলেও হসপিটাল বা কবরে যে কোনো একটা জায়গায় তো তোকে নিবই আমি। দেখ, আমি তোর সাথে একটা সমঝোতা করতে এসেছি। কি ধরনের সমঝোতা? তোর ছেলে আমার বোনের সাথে খারাপ করেছে, তাই আমি ওদের মেরেছি। ব্যাপারটা তুইও এখানে পুরোপুরি ভুলে যা। আমার ছেলে হসপিটাল আর তোর বোনের তো বিয়ে হবে, আমিও দেখবো তোর বোনের বিয়ে কিভাবে হয়। তোর কি মনে হয় আমার বোনের ক্ষতি তোকে আমি এত সহজে করতে দেব? আমার সাথে হাজার হাজার লোক আছে, কতজনকে তুই আটকাবি? কতজনকে আটকাবো জানি না, তবে তোর ছেলেকে ধরলে ঠিকই তুই আটকে যাবি। মানে কি বলতে চাইস? কথায় না, কাজে করে দেখাচ্ছে। একটা ইঞ্জেকশন নিয়ে এমপির ছেলের শরীরে কি একটা যেন কেমিক্যাল ঢুকিয়ে দেয়। এই তুই কি করেছিস? একদম চেঁচাবি না। চেঁচাবো না মানে? যদি আমার ছেলের কিছু হয়ে যায়? কিছু তো হবে, তবে 4 দিন পরে। 4 দিন পরে মানে? আমি একটা ভাইরাস ওর শরীরে দিয়েছি, ঘাবড়ানোর কিছু নেই। এই ভাইরাস 4 দিন পরেই ওর কাজ শুরু করবে। তবে তোর ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে 4th দিন আমি নিজে এসে ভাইরাসের অ্যান্টিডোট দিয়ে দেব। যদি এর ভিতরে আমি তোর পরিবারকে শেষ করে দেব। এইসব করে থরি ক্ষতি। কেননা তোর কোনো লোক যদি আমার বোনের বিয়েতে ঝামেলা করে তাহলে তোর ছেলের অ্যান্টিবডি তো পাবে না। 4 দিন পরেই তোর ছেলের মৃত্যু। এখন তুই ঠিক কর। ঠিক আছে, আমার কোনো লোক কোনো রকম ঝামেলা করবে না। না করলে সবার জন্য ভালো হবে। চলি আমি এখন। হসপিটাল থেকে বাসায় ফিরছিল। রাস্তায় একটা মেয়েকে কিছু ছেলে দাঁড় করিয়ে ট্রেস করতে থাকে। সেই জন্য, তোমাদের কি কোনো কাজ নেই? কাজ তো করতেছি, কিন্তু তুই এসেই তো বাধা দিলি। আমাকে বাঁচান ওদের হাত থেকে। আবারও এরার পুরো মুখ ঢাকা, আর আকাশেরও। সেই জন্য কেউ কাউকে চিনতে পারছে না। আকাশ তো ইরাকে দেখেইনি, আর ইরা যাও দেখেছে কিন্তু চিনতে পারছে না। দেখ, তোদের 1 মিনিট না, 1 মিনিট অনেকটা সময় হয়ে যায়। 20 সেকেন্ড সময় দিলাম, এখান থেকে চুপচাপ বিদায় হও। যদি না যাই আমরা, তাহলে কি করবি? এরপর নিজেদের পায়ে হেঁটে যেতে পারবি না। বাহ, হিরো এসেছে হিরোগিরি দেখাতে। ধর, সামলা। কি করার, ওদের আবারও মারতে থাকে। মারতে মারতে আবারও আকাশের গলা থেকে লকেট খুলে যায়। আবারও ইরা সেই লকেটটা দেখে। আরে, এটা তো সেই লকেটটা।
যেটা আমি রেল স্টেশনে দেখেছিলাম, তার মানে এটাই সেই ছেলে। ওইদিকে মারামারি শেষ হয়ে যায়। ইরা আকাশকে ওর লকেট দিয়ে দেয়। এই নিন আপনার লকেট, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি তো ওই রাতে... দেখুন, এখান থেকে আপনার চলে যাওয়াটা ভালো, নয়তো ওদের লুক আরও আসতে থাকবে। ইরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। বেচারি ইরা 2 বার আকাশকে পেয়েও মিস করে গেছে। বাসায় আসার পরে ইরা, তোর হাতে এটা কিসের দেখ? রাস্তায় কিছু ছেলে আমাকে দাঁড় করিয়ে... বাকিটা বলতে থাকে। সবটা শুনে ছেলেটা তোকে 2 বার বাঁচালো, ওকে সাথে করে নিয়ে আসতি। আরে এই ছেলে তো কথা বলার সুযোগই দেয় না আমাকে। দূর। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এরপর থেকে তুই একা আর বের হবি না। ঠিক আছে, বের হব না। তবে ওই ছেলেগুলোকে আমি দেখে নেব। থাক ভাইয়া, কিচ্ছু করতে হবে না, যা করার ওই ছেলে করেছে। আচ্ছা, তুই রুমে যা। এরাও যে যার মতো কাজে ব্যস্ত। কিছুক্ষণ পরে অভ্র আকাশকে কল দিয়ে ওই দিকের পরিস্থিতি জানায়। ভাই, এখন কি করব আমরা? ওরা যখন কোনো কিছু বলছে না, তাহলে ওদের মেরে ফেল। কিন্তু ওদের মেরে ফেললে সত্যিটা তো জানা হলো না। যখন বেঁচে থেকে ওরা কোনো কাজে আসছে না, তখন ওদের মেরে ফেলাই ভালো হবে। আচ্ছা ভাই, তা ওইদিকে কি খবর? খবর কিছুটা ভালো, আবার কিছুটা খারাপ। কেন ভাই, কি হয়েছে? আসার পর থেকেই মারামারি লেগে আছে। এমনিতেই এমপির ছেলেকে মেরেছি। এমপি কিছু বলেছিল? এমপিকে যা করার আমি করেছি, তবে বোনের বিয়ে বলে রিস্ক নিতে চাইছি না। এইসব এমপি মন্ত্রী তো আমাদের ভয়ে ঠিক মতো কথাই বলে না। শুধু বোনের বিয়ে বলে চুপ করে আছি। তাছাড়া আমি চাই না বিয়েতে কোনো ঝামেলা হোক। যদি কোনো অতিথির অসুবিধা হয় বা হামলা হয়, তাহলে তো আমারই বিপদ। এমনিতেই আমি তো সবই জানি। এমনিতে একটা ঘটনার জন্য আপনাকে বছরের পর বছর বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে। এখন যদি আবারও কোনো অঘটন ঘটে, তাহলে তো আপনাকে আবারও সবাই... সে সুযোগ ওরা পাবে না। ভাই, আমি আসবো কি কিছু লোক নিয়ে? তার দরকার হবে না, চিন্তা করো না, আমি সব সামলে নেব। ঠিক আছে ভাই, রাখি। তবে দরকার পড়লে আমাকে জানাবেন, আমি লোকজন নিয়ে চলে আসবো। আচ্ছা রাখি তাহলে, তোমরা সাবধানে থাকবে। বস আমাদের গায়ে হাত তো দেওয়া দূরের কথা, কেউ চোখে চোখ রাখারও সাহস পায় না। এদের কথা শেষ হয়। পরের দিন ঈশার গায়ে হলুদ, পুরোপুরি সব কাজ শেষ হয়ে যায়। বিয়ের দিন সকালবেলায় বাবা মা, আমি তো তোমাদের ছেড়ে যাব। বিয়ের পরে সব মেয়েকেই তো নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। বলছিলাম কি মা, তোমরা ভাইয়াকে ক্ষমা করে দিয়ে বাড়িতে রেখে দাও। তা কখনো হবে না। কিন্তু আমি হলে যাওয়ার পরে তোমাদের খেয়াল কে রাখবে বলো? ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই চিন্তা কর কিভাবে অন্যের বাড়িতে নিজেকে মানিয়ে নিতে চলতে পারবি। আমি পারবো। তবে বাবা মা, তোমরা তো আর একটা কথা জানো না। আবার কি কথা? ঈশা কিছু বলতে যাবে, তখনই আকাশ চলে আসে। ভালো হয়েছে তুই এসেছিস। কেন, কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, তোকে নিয়েই কথা হচ্ছিল। আমি তো চলে যাব। এবার এই ঘরেই তুই বিয়ে করে একটা ভাবি নিয়ে আয়, তাহলে মা বাবার কষ্ট কম হবে। বাড়িতে এমনিতেই কাজের লোক আছে 6 জন। বাবা, মেয়ে আর ঘরের বউরা যা করবে, কাজের লোকেরা তো তা করবে না। তোকে এত কিছু ভাবতে হবে না। তাছাড়া তোর বিয়ে শেষ হলেই ও যেন চলে যায়। বউ ভাত পর্যন্ত তো থাকতে দিবে। ঠিক আছে, তবে এর বেশি আর একটা দিনও না। দুপুরে বরযাত্রী চলে আসে। আকাশও গেটের সামনে এসে দাঁড়ায়। ছেলের গাড়ি থেকে ঈশান আর ইরা একসাথে নামে। আপনারা ঠিকই ধরেছেন, ইরার ভাইয়ের সাথে আকাশের বোনের বিয়ে হচ্ছে। ইরা ওর ভাইয়ের পাশেই দাঁড়িয়ে আছে। এই প্রথম আকাশ আর ইরা একজন আরেকজনের মুখটা দেখতে পাচ্ছে। কি ব্যাপার, গেটে কোনো মেয়ে নেই কেন? এই তো আমি আছি। আচ্ছা, আপনি ভাবির কি হন? আমি ঈশার মামাতো বোন। তাহলে তো তোমার সাথে আড্ডা দিতে পারবো। ভাইয়া তুই থাক, আমি ভিতরে গেলাম। আরে, আমাকে একা ফেলে চলে যাবি তুই? এখানে এতগুলো ছেলের মাঝে আমি একা কি করব? ইরা অদ্রি চলে যায় ঈশার কাছে। আকাশ আর ঈশান কথা শেষ করে ভিতরে নিয়ে আসে।
আপনি ঈশ্বর বড় ভাই, অথচ আমাকে কেউ এই কথাটা বলল না। ঈশ্বর নিজেও জানায়নি। সে অনেক বড় কাহিনী, পরে না হয় শুনে নেবেন। এরা দুজনে তো গল্প করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো হয়ে যায়। তারপরেই তাহলে আজ থেকে তুমি আমার ভাবি হয়ে গেলে। কিন্তু একটা বিষয় আফসোস থেকে গেল। কোন বিষয়ে? আমার যদি একটা বেয়াই থাকতো, মানে তোমার যদি একটা ভাই থাকতো, তাহলে কতই না দুষ্টামি করতাম। তবে আফসোস তা নেই। কে বলেছে আমার ভাই নেই? কি বলো, তোমার নিজের ভাই? আমার আপন বড় ভাই। আর ওই দিন রেস্টুরেন্টে তুই তার সাথেই তো আমাকে দেখেছো। কি বলো ভাবি, আমি আরও কি না কি ভেবে নিয়েছি। সরি ভাবি, তা আমার বেয়াইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দাও। আচ্ছা, আমি ওকে ডেকে নিচ্ছি। ঈশা, তোর মাথা ঠিক আছে? আমি কি করলাম? তুই জানিস না আকাশের চরিত্রের সমস্যা আছে? কি বলছেন? আমি ঠিকই বলছি। 7 বছর আগে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো ফুপা ফুপু চলে এসেছিল, নয়তো আমি সমাজে মুখই দেখাতে পারতাম না। কি বলছেন ভাবি, তোমার ভাই এত খারাপ? আরে না, এরা বিশ্বাস করো, আমার ভাই মোটেও এত খারাপ না। আদ্রি, তুই বাইরে যা, এরার সাথে আমার কথা আছে। ভাবি, যা বলার আদ্রির সামনে বলো। ভাগ্য ভালো আপনি আমাকে বলেছেন, নয়তো আমার সাথেও যদি সেম কাজ করার চেষ্টা করতো তাহলে তো আমার অনেক। আচ্ছা আদ্রি, তোর ছেলেকে নিয়ে আয় তো। আমার ছেলেকে কেন নিয়ে আসবো? আমি তাহলে একটা বিষয় ক্লিয়ার করে দেব। কোন বিষয়? আগে ওর বাচ্চাকে নিয়ে আসুক, তারপর বলছি। অদ্রি ওর বাচ্চাকে নিয়ে আসে। ঈশা অদ্রির হাত ওর বাচ্চার মাথায় রাখে। কি হচ্ছে এইসব? একটা কথা বল। কি কথা বল? তোর বাচ্চার মাথায় হাত দিয়ে বল, তুই আমার ভাইয়ের নামে যা বলেছিস সব সত্যি? আমি পারবো না। আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। আমি বলছি, আদ্রি আমার ভাইয়ের নামে যা যা বলেছে তাকে বলো তার বাচ্চার মাথায় হাত রেখে সে কথাগুলো বলতে। ঈশা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই আমার ভাইয়ের নামে এভাবে বদনাম করে বেড়াবি, বোন হিসেবে আমি সব মেনে নেব? তুই তো ভাবলি কি করে? অদ্রি কোনো কথা না বলে ওর বাচ্চাকে নিয়ে চলে যায় রুম থেকে। এবার এরা ঈশাকে জিজ্ঞাসা করে, ভাবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে সংক্ষিপ্তভাবে বলি, তাহলে আমার ভাইকে নিয়ে তুমি যা ভাবছো অন্তত সে ধারণা তোমার থাকবে না। ঠিক আছে, বলো। ঈশা 10 মিনিট ধরে ইরাকে সবটা বলে। সবটা শোনার পরে, এই জন্য নিজের বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে সাহস পাওনি? ঠিক ধরেছ, যদিও সত্যি বলবো তাহলে এখনও বলতে পারবো। বিশ্বাস করো, আমার ভাইয়াকে অদ্রি সবার সামনে অনেক খারাপ বানিয়েছে, অথচ আমি সব সত্যি জানার পরেও ভাইয়াকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারিনি। যদি আমি সত্যি বলে দিই তাহলে আমার মামা মামি আর মামাতো বোন আর শ্বশুরবাড়ির লোকেদের কাছে। আর বলতে হবে না, বুঝতে পেরেছি সব কথা। কিন্তু তোমার বাবা মাকে বলে তোমার ভাইকে ফিরিয়ে আনো। মা তো এখনো বিশ্বাস করে ভাই এসব করতে পারে না, কিন্তু বাবা তো বিশ্বাসই করে না। সত্যি আমি দুঃখিত, না জেনে তোমার ভাইকে ভুল বুঝেছি। যেখানে আমার পরিবারের সবাই এরকম করলো সেখানে তোমার আর কি দোষ দেই বলো? আচ্ছা, আমার বেয়াকে ডেকে আনো। তবে হ্যাঁ, আমি যে সব কিছু জানি এই বিষয়ে কিন্তু কোনো কিছুই বলবে না। আচ্ছা, বলবো না, তবে যাই করো আমার ভাইকে কষ্ট দিও না। 7 বছর ধরে পরিবার থেকে দূরে থেকেছে, জানি না কত কষ্ট করেছে। শুধু আমার বিয়ে বলে ভাইয়াকে আনতে পেরেছি, কিন্তু কিন্তু কি? কালকে চলে যেতে হবে। কালকে কেন? বাবা বলেছে কালকে তোমাদের বাড়ি থেকে আসার পরেই যেন চলে যায়। আচ্ছা, এখন ওকে ডাকো। আমি বাড়িতে 5 দিন আছি, সেজন্য তোমার ভাই আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে। কিন্তু তোমার পরিবার? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। তাছাড়া তোমার ভাই আমাদের বাড়িতে 5 থেকে 7 দিন থাকতেই পারে, আমাদের কোনো অসুবিধা হবে না। যদি তোমার বাবা কিছু বলে তাহলে সেটা আমি সামলে নেব। সত্যি বলছো? একটু পরে আকাশ রুমে আসে। ইরা তো এক পলকে তাকিয়ে আছে আকাশের দিকে। আমাকে ডেকেছিস? বস এখানে, পরিচয় করিয়ে দিই। ভাইয়া, ও আমার একমাত্র ননদ ইরা, আর ইরা এ আমার বড় ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যাপারেই কথা হচ্ছিল। আচ্ছা শুনুন, ভাবি যখন আমাদের বাসায় যাবে, মানে সন্ধ্যের দিকে, আপনি তো সাথে আসবেন। যখন যাবেন আপনার পুরো ব্যাগ গুছিয়ে নেবেন। ব্যাগ কেন গোছাবেন? কারণ আমাদের বাড়িতে 5 থেকে 7 দিন থাকবেন। তা কি করে সম্ভব? দেখ ভাই, আমি ওই বাড়িতে চলে গেলে তো পুরো একা হয়ে যাব। তুইও চলে যাবি। তোর সাথে যদি ঠিকমতো কথাই বলতে না পারি তাহলে আমার কি ভালো লাগবে তুই বল? কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? ওইসব আমার কাছে ছেড়ে দিন, এখন চলুন আমার রুমে। আমার রুমে কেন? আপনাকে ব্যাগ গুছাতে সাহায্য করব। আরে তার প্রয়োজন হবে না। আরে চলুন তো। আকাশের রুমে আসে, একে একে সব কিছু গুছিয়ে নেয়। তখন ইরা টেবিলের উপরে একটা লকেট দেখতে পায়, যে লকেটটা ইরা 2 বার দেখেছিল। লকেট দেখেই চিনতে পারে। আচ্ছা, এই লকেটটা কার? কার আবার? আমার। আর এখানে ছবিটা? আমার আর ঈশার ছোটবেলার ছবি। তাহলে কি ওই দিন? ওই দিন কি? এরপরে এরা একটা স্টেশনের নাম বলে, আরও কিছু জিজ্ঞাসা করে। সবটা শুনে আপনি কি করে জানেন? এসব আপনাকে ভাবতে হবে না। রুম থেকে বেরিয়ে আসে। তবে এরা অনেক খুশি, কেননা আপনারা তো জানেন একবার রেল স্টেশনে ইরাকে বাঁচিয়েছে, এখানেও বাঁচিয়েছে। সেই জন্য এরা অনেক খুশি হয়ে যায়। তার একটু পরে শুনলাম তুই নাকি ঈশার সাথে ওর শ্বশুরবাড়ি যাচ্ছিস। আমি যেতেই পারি, এতে তোর কি সমস্যা? তোর যে নজর! আবার দেখিস তোর বোনের ননদের সাথেও সেম কাজ করে তোর বোনকে ওই বাড়ির লোকের কাছে ছোট করিস না। কথাটা শুনে অদ্রিকে একটা থাপ্পড় দেয়। তখনই ওখানে ইরা এসে হাজির। আমি মনে হয় ভুল সময় এসে গিয়েছি, কিন্তু আপনার মুখে তো হাতের চাপ লেগে আছে। আপনি কি ওনাকে থাপ্পড় মেরেছেন? উল্টাপাল্টা কথা বলে থাপ্পড় তো খাবে। ইরা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা থাকবে? অনেক গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা বিয়াই, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমরা না হয় কথা বলে আসতেছি। আকাশ গাড়ির কাছে এসে দেখে জায়গা নেই। সেই জন্য আকাশ ওর ব্যাগটা ঈশার কাছে দিয়ে দেয়। ইরাও মনে হয় ভেতরে, জায়গা তো নেই। আচ্ছা ভাইয়া, তুই বরং ইরাকে নিয়ে চলে আয় আমাদের গাড়ি একটা নিয়ে। তোমার তো বাইক আছে, তাহলে ওইটা নিয়ে চলে আসিও। আচ্ছা সাবধানে যাবেন। আমি আসাতে আপনাদের সমস্যা হবে না তো? আমি ঈশার কাছে সব শুনেছি। তুমি 7 দিন কেন, বছর থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না। উল্টে তুমি থাকলেই আমাদের সাথে বিজনেসও দেখাশোনা করতে পারবে। না ভাইয়া, আমার নিজেরই বিজনেস আছে অন্য শহরে। আচ্ছা, তুমি ইরাকে সাথে নিয়ে চলে আসিও। বরযাত্রী সবাই চলে যায়। আকাশ এখনো বাড়ির ভেতরে। ওদের বাড়িতে সাবধানে থাকিস। যদি তোর কারণে তোর বোনের সংসার কোনো ক্ষতি হয় তাহলে তোর আমি কি অবস্থা আমি নিজেও। ওইদিকে রুমের মধ্যে অতীত আকাশের নামে অনেক বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে। তখন আপনাকে এসব ভাবতে হবে না। আপনি যে বিয়ের আগে আপনার বয়ফ্রেন্ডের সাথে ধরা খেয়েছেন, আর সেটা ধামাচাপা দেওয়ার জন্য আকাশের নামে সব দোষ দিয়েছেন, তা আমি সব জানি। ওই সব মিথ্যে কথা। যদি মিথ্যা হয় তাহলে ওই রাতে আপনার বাচ্চার মাথায় হাত রেখে কেন ওই কথাগুলো বলতে পারলেন না? ওটা আমি এমনিতে বলিনি। আপনি কি জানেন আপনার এই কথায় প্রমাণ হলো আকাশের যে কোনো দোষ নেই? দেখুন, আপনার ভালোর জন্যই বললাম, নয়তো দেখবেন আপনার সাথেও বিছানায় শুতে যেতেও আকাশ কিন্তু একবারও ভাববে না। আকাশ যদি আমার সাথে একই বিছানায় শুতেও চায়, তাও ওকে আমি না করব না। সেজন্য ওর নামে উল্টাপাল্টা বলবেন না। চলি এখন। ইরা বাইরে এসে দেখে সবাই চলে গেছে। আকাশ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ইরার জন্য। বাইকে বসুন, আমাদের বাইকে করে যেতে হবে। ঠিক আছে চলুন, আপনারা কিন্তু কাল সময় মতো চলে আসবেন। তোমরা সাবধানে যেও। আকাশ, ওই বাড়ি থেকে কোনো কথা যেন না শুনতে হয়। সেটা তোমার ভাই ভাবি আর তোমার ভাইয়ের মেয়ে যদি কোনো ঝামেলা না করে তাহলে শুনতে হবে না। ওরা বাইক চালাতে থাকে। ইরা পিছন থেকে আকাশকে জড়িয়ে ধরে। এভাবে তো কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড অথবা স্বামীকে জড়িয়ে ধরে। ঠিকমতো না ধরলে তো পড়েই যাবে,
তখন কিন্তু সব দোষ আপনার হবে। আচ্ছা, যেভাবে ইচ্ছে হয় সেভাবে জড়িয়ে ধরুন। এই প্রথম ইরা কোনো ছেলেকে এমনভাবে জড়িয়ে ধরেছে যা ইরার থেকে অনেক ভালো লাগে। একটু পরেই ওরা হসপিটালে আসে। এসে এমপির ছেলেকে একটা ইঞ্জেকশন দেয়। এবার তোর ছেলে অনেকটা বিপদমুক্ত। এবার তুই পালাবি কি করে? এবার তোকে আমার লোকেরা মারবে, সাথে ওই মেয়েকেও। আমরা কি করেছি? আরে এটা তো সেই ছেলে যে আমাকে শপিং মলের বাইরে আমার ওড়না নিয়ে। তোদের কি আসলেও ধৈর্য নেই? সবে মাত্র একটা ডোজ দিয়েছি, আরও 2টা তো দিতে হবে। যদি আমাকে মেরে ফেলতে চাস মেরে ফেল, কিন্তু 2 দিন পর তোর ছেলেও মারা যাবে। এই না, আবার ছেলের কোনো ক্ষতি করিস না। এখানে একটা সাইন কর। কি আছে এখানে? তোকে আমার মুঠো বিশ্বাস নেই। তোর ছেলে ভালো হওয়ার পরে তুই আমার পরিবারের ক্ষতি করতে চাইবি, সেজন্য এখানে সাইন কর। কি লেখা আছে এই কাগজে? এখানে লেখা আছে, আমার পরিবারের সাথে আমার বোনের পরিবারে যদি কোনো ক্ষতি হয় তার পুরো দায়ভার তুই নিবি। আমি কেন দায়ভার নিব? কারণ তুই এখন যা করেছিস তা আবারও করতে পারিস, সেজন্য সাইন করে দিবি। সেজন্য সাইন কি দিবি নাকি আমি চলে যাব? এমপি কোনো কিছু না ভেবেই সাইন করে দেয়। আকাশ হসপিটাল থেকে বের হয়ে থানায় আসে আর কাগজের ফটোকপি করে। সেটা থানায় জমা দিয়ে পুরো বিষয়টা বলে। পুলিশ যখন লিখিত পেয়েছে তখন তারা লিখিত অভিযোগ নিয়ে রাখে। আচ্ছা, তাহলে আপনার পরিবারে কোনো হামলা হলে আমরা এমপিকে ধরব। আপনি এবার আসতে পারেন। সব কাজ শেষ করে আবারও বাইকে ওঠে, তবে আগের তুলনায় এবার আরও শক্ত করে জড়িয়ে ধরে। আচ্ছা, তোমার ভয় করেনি এমপির ছেলেকে মারতে? মারার সময় এগুলো দেখে মারবি না। তা ঠিক বলেছ, তবে তুমি যে মেয়ের জন্য এইসব করলে সে কি তা জানে? আমি কি করে বলবো? আর কতক্ষণ আর কোন দিকে যেতে হবে? সামনে থেকে বামে, সোজা রাস্তার শেষে আবার বামের প্রথম বাড়িটা। 3 মিনিট পরে চলে আসে বাড়িতে। ওরা দুইজনে নেমে ভিতরে আসে। কি রে, এত লেট হলো তো? মা, বাইকের চাকা পাঞ্চার হয়ে গিয়েছিল, ওটা ঠিক করতে লেট হয়ে গেল। আকাশ, ভিতরে আসো। বাড়িতে অনেক মেহমান, সেই জন্য আকাশকে নিয়ে ইরা ওর রুমে আসে। ওটা আমার রুম। রুমটা দেখে তো গোছানো মনে হচ্ছে না। আমি এখানে থাকি না, অন্য শহরে থাকি। আচ্ছা, ফ্রেশ হয়ে নি। আচ্ছা, আপনার বাবা মাকে মিথ্যা বলেন কেন? সব সময় সত্যি যে বলতে হবে তার তো কোনো মানে নেই, বলুন। এটা ঠিক বলেছেন, কিন্তু আমি এই রুমে থাকলে আপনাকে যদি কেউ কিছু বলে? ভয় পাবেন না, এই রুমে আমারও কিছু ভাই বোন থাকবে, সেই সাথে তুমিও। তাহলে তো ভালোই হয়। রাতে সব কাজ শেষ করে, অনেক আড্ডা দিয়ে ওরা নিজেদের কাজ শেষ করে। কিছু পরে এবার জামাই বউকে সবাই রুমে রেখে বাইরে ঘুমাতে যাই। কি করার, সবাই বেরিয়ে রুমে আসে আর আড্ডা দিতে থাকে। রাত 3টে, ওরা গেম খেলেই সময় পার করে দেয়। তখন আকাশের ফোনে কল আসে। এত রাতে কে কল দিল? আমি কথা বলে আসতেছি। কোনো মেয়ে নয় তো? এই দেখুন ছেলের নাম। ঠিক আছে, কথা বলে আসুন। বাইরে এসে কথা বলতে থাকে। অভ্র কল দিয়েছিল। একটা সমস্যা হয়ে গিয়েছে। আবার কি সমস্যা হলো? আমরা তো সবাই মিলে আজকে খাবার খেলাম, এর মধ্যে আমাদের উপরে কারা যেন আক্রমণ করলো। সবাই ঠিক আছে তো? জি ভাই, সবাই ঠিক আছে। যারা আক্রমণ করেছিল ওরা 10 জন এসেছিল, আমরা তো ছিলাম 150 জন। ওরা কারা ছিল? কোনো খবর কি পেয়েছো? একটা নতুন গ্যাং তৈরি হয়েছে, ওরাই এই কাজটা করেছে। কাল সকালে ওদের পুরো আস্তানা মিশিয়ে দিবি। আপনার বোনের বিয়ে, সেই জন্য ভেবেছিলাম মারামারি করব না। যখন আপনি বলতেছেন তখন আমরা কালকেই হামলা করব। তা ভাই, এমপি আর কোন ঝামেলা করেছে? করেছিলি তো, কিন্তু আমি ওদের আটকে রেখেছি। কোনোভাবে ওরা আর কিছু করতে পারবে না। ঠিক আছে ভাই, সাবধানে থাকবেন। কথা শেষ করে রুমে আসে। এসে দেখে সবাই শুয়ে পড়েছে, সেই জন্য ওয়াশরুমে ফ্রেশ হতে আসে। দরজা খুলে দেখে ইরা জামা খুলে দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখে চিৎকার করতে যাবে, তখনই ইরা আকাশকে ভিতরে ঢুকিয়ে নেয়।
আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? খালি শরীরে? বিয়েতে পরা জামা গায়ে দিয়ে ঘুমানো যায় নাকি? সবাই ঘুমিয়ে পড়েছে, সেজন্য ভাবলাম চেঞ্জ করে নেই, কিন্তু আপনি তো এসে আমার সব দেখে নিলেন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে দেখিনি। আমি বাইরে যাচ্ছি, আপনি বাকিটাও চেঞ্জ করে আসুন, আমি কাউকে কিছু বলবো না। মনে থাকে যেন কথাটা। আচ্ছা বলুন তো, আমি কি বেশি মোটা? আমি কি করে তা বলবো? এভাবে দেখেও কি বলতে পারছেন না আমি মোটা না চিকন? জামা পরলে তো সেটাও বুঝবেন না। আপনি বেশি মোটা না, একদম পারফেক্ট আছেন। সত্যি বলছো তো? হুম হুম। হ্যাঁ সত্যি। আমি বাইরে যাই, কেউ দেখে নিলে আপনারই বদনাম হবে। ঠিক আছে যাও, তবে কেউ যেন কোনো কিছু জানতে না পারে, বুঝতে পেরেছো? কি করার, বের হয়ে যায়। ইরাও একটু হাসি দিয়ে চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পরে বের হয়। ঘুমান এখন, সকালে আবার উঠতে হবে। মানুষ অনেক বেশি, সেজন্য আপনাকে নিচে ঘুমাতে হচ্ছে। এইগুলো কোনো ব্যাপার না। পরের দিন সকালবেলায় সবাই রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু আকাশ ইরা এখনও ঘুমাচ্ছে। তবে ওরা দুজনে আলাদাভাবে, মানে বিছানা আর ফ্লোরে। অনেক তাড়াতাড়িভাবে অদ্রি চলে আসে। এসে দেখে ইরা আকাশ একই রুমে। সেই জন্য অদ্রি ইরার বাবা মা ঈশান আর ঈশাকে ডেকে ওই রুমে আনে। এসে দেখে এই অবস্থা। দেখলি তো তোর ভাইয়ের কাণ্ড, একটা মেয়ের সাথে একা একটা রুমে। ছি। বাবা মা বিশ্বাস করুন, আমার ভাই এরকম না। ঈশান তুমি তো। অদ্রি, ওরা দুজন এখানে একা ঘুমায়নি, বুঝতে পেরেছো? এখানে ওরা 7 জন ঘুমিয়েছে, বাকি 5 জন বের হয়ে গেল কিছুক্ষণ আগে। তাছাড়া ইরা একটু লেট করেই ওঠে। সেজন্য আমার মনে হয় অদ্রি আপনার কোথাও ভুল হচ্ছে। ওনাদের কথায় ইরা আকাশের ঘুম ভাঙে। বাবা মা তোমরা এখানে কেন? অনেক বেলা হয়েছে, এবার তো ঘুম থেকে উঠ, মেহমানও আসতে শুরু করেছে। আচ্ছা তোমরা যাও, কিন্তু এই কথা বলতে এতজন আসতে হয়? আমরা এমনিতে এসেছি। আকাশ, তুমিও ফ্রেশ হয়ে নাও। ভাই তাড়াতাড়ি কর। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। এরা ফ্রেশ হতে চলে যায়, বাকিরাও যায়। কাজটা ভালো হলো না। খারাপের কি হলো? যে কেউ দেখলে তো এটাই ভেবে নিবে। তোর মনে তো সবসময় খারাপ চিন্তাই থাকে। দেখ, আমি তোর ভালোর জন্য বলছি, তুই তোর ভাইকে এই বাড়িতে রাখিস না, নয়তো দেখবি তোর সংসারটাও ধ্বংস করে দিবে। দেখ, তোর সাথে আমি কোনো কথা বলতে চাইনি। তুই দেখিস, আমি তোর এই সংসার ধ্বংস করে দেব। কিভাবে করবি? দেখি না আমি কি করি। এবার ঈশা এই কথাগুলো ঈশানের পরিবারকে জানায়। ওনারা শোনার পরে, আচ্ছা তোমার মামাতো বোনকে আমরা বরং বাড়ি থেকে বের করে দিই, কি বলো? সেটাই করি। বলছিলাম কি মা, আজকে তো ওরা চলে যাবে, সেই জন্য থাক। তুমি যখন বলছো তাই হবে, তবে এরপর তোমার এই মামাতো বোন যেন আমাদের বাড়িতে আর কখনো না আসে। ও তো আসার আর সেই সুযোগও পাবে না। বিকেলবেলায় সবাই খেয়ে যে যার মতো চলে যায়, কিন্তু অদ্রি যেতে চাইছে না। সেই জন্য ইরার বাবা মাও নিজেদের সম্মানের কথা চিন্তা করে, কিছুই বলতে পারছে না। মা, কি দরকার ওর এখানে থাকার? আচ্ছা, ও যখন থাকতে চেয়ে তখন 2টা দিন থেকে যাক, আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অসুবিধা আছে। দেখ ঈশা, যখন ওনাদের কোনো অসুবিধা নেই তখন অর্থি 2টা দিন এখানে থাকবে। ফুপা চলো, তোমাদের এগিয়ে দিই সামনের দিকে। অদ্রি ওনাদের নিয়ে সামনে যাওয়ার পরে, বাবা মা আপনারা রাজি হয়ে গেলেন? দেখো, তোমার বাবা যদি বলে তাহলে আমরা না করি কি করে? এখন যদি আমরা না করে দিই তাহলে তুমি বুঝতে পারছো, তোমার পরিবার ভেবে নেবে আমরা মেহমানদের সাথে খারাপ ব্যবহার করি। ঈশার বাবা মা তো ঠিক বলেছেন। কিন্তু অদ্রি যখন এখানে আছে, আমি শিওর ও কোনো না কোনো একটা ঘটনা ঘটাবে। ওইদিকে এরা আকাশ শহরটা দেখতে থাকে। যদিও এইদিকে আকাশের কম আসা হয়, তবে অনেক পরিবর্তন হয়েছে এইদিকে। আচ্ছা যেখানে থাকো ওখানে কি কাজ করো?
এই তো ছোটখাটো একটা বিজনেস। তুমি কি করো? আমি তো পড়াশোনার জন্য এত দূর থাকি, তবে আর 1 বছর হলে পড়া শেষ, তারপর বাড়িতে চলে আসবো। তাহলে তো ভালোই হবে পরিবারের জন্য। আচ্ছা, এখন তো তোমার বোন নেই বাড়িতে, তাহলে বিয়ে করে কাউকে নিয়ে আসলেই তো হয়। যেখানে বাবা বাড়িতে আসতে দিচ্ছে না, সেখানে বিয়ে তো অনেক দূরে। পছন্দের কেউ কি আছে? হুম। আমার কোনো পছন্দ নেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি সিঙ্গেল। সেম কথাটা তো আমিও জিজ্ঞেস করতে পারি। যদি আমার বয়ফ্রেন্ড থাকতো, তাহলে রাতে ওয়াশরুমের ভিতরে ওইভাবে দেখার পরে তুমি এভাবে আমার সামনে থাকার তো দূরের কথা, আমার পরিবারের সামনে আসতেও পারতে না। কথাটা কিন্তু ভুল বলনি। আবার উঠে চলো, নয়তো সবাই খুঁজতে বের হবে। ওরা উঠতে যাবে, তখন চেয়ারম্যানের ছেলে ওর একজন বন্ধুকে নিয়ে ওদের সামনে আসে। আরে ইরা নাকি? চোখে কি দেখিস না? আরে এত রেগে যাও কেন বলো? তোদের জন্য বাবা মা আমাকে অন্য শহরে লেখাপড়া করাচ্ছে। তাহলে তোমার অন্য শহরে লেখাপড়া করানোর কারণ এরাই? হ্যাঁ, আমরা এতটা ধনী হয়েও এদের কিছুই করতে পারছি না। এর বাবা একে তো চেয়ারম্যান, তার উপর জেলার পদে আছে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই? তোর মতো লুচ্চেকে আমি বিয়ে করব? এটা তুই ভাবলি কি করে? দেখো ইরা, আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমি কোনো কিছু মনে করব না। মনে না করলেই ভালো। কিন্তু এই ছেলেটাকে? আমি ওর ভাবির। ও আমার বয়ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি। তোমার বয়ফ্রেন্ড আছে আর সেই কথা আমি জানি না? তুই জানলো কি আর না জানলো কি? তুই ওকে সাইডে নিয়ে যা, আমার ইরার সাথে একটু বোঝাপড়া আছে। আজকে ওরা এমন জায়গায় হাত দেব যেন ও বুঝতে পারে আমার সাথে এমন করার ফল কি হতে পারে। চল ভাই, তুই আমার সাথে। ভাই ভাবির সাথে একান্তে সময় কাটাবে। আকাশের হাত ধরে নিয়ে যেতে চাইলে আকাশ অন্য হাত দিয়ে ইরার হাত ধরে। ছেড়ে দে ভাবির হাত। যদি না ছাড়ি? তাহলে তোর ওই হাত হাতের জায়গায় যে থাকবে না। এবার আকাশ ইরার হাত ছেড়ে দিয়ে চেয়ারম্যানের ছেলেকে একটা ঘুষি মারে। এতে সে কিছুটা দূরে এসে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হয়। ছেলেটা যখনই মুখে হাত দেয়, 2-3টা দাঁত হাতে এসে পড়ে। ওই তুই করছিস কি? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মোবাইল বের করে কাউকে কল করতে যাবে, মোবাইল নিয়ে ওখানেই আছাড় মারে। লোকটা ছেলেটার কাছে যায়। আপনাকে হাসপাতালে নিয়ে যাই, এদের পরে দেখে নেব। ওরা হসপিটালে চলে যায়। ইরা তো ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। এখন কি হবে? ওদের লোক যদি আমাদের বাড়িতে এসে কিছু করে? বিন্দু মাত্র ভয় পেও না, আমি তো আছি, সব সামলে নেব। ইরাকে নিয়ে বাসায় ফিরতে থাকে। সাথে অভ্রকে বলে এই থানার ডিসির নাম্বার নেয়। তারপরে তাকে কল দিয়ে সবটা বলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি চেয়ারম্যানকে কল দিয়ে বলতেছি যেন সে কোনো প্রকার ঝামেলা না করে। তাড়াতাড়ি করুন, নয়তো চেয়ারম্যানকে মেরে ফেলতে আমি 1 মিনিটও সময় নিব না। আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি নিজে নিজে কথা বলতেছি। ওরা কথা বলতে থাকে। ইরাও বাড়িতে এসে ওর বাবা মা ভাইকে সবটা বলতে থাকে। এবার কি হবে? ওই চেয়ারম্যানের কারণে ইরাকে তো দূরে ভার্সিটিতে পড়াচ্ছি। চিন্তা করবেন না, আমি সামলে নেব সবকিছু। কিন্তু কিভাবে সামলাবে? যে কোনোভাবেই হোক সামলে নিবই। ওইদিকে চেয়ারম্যান খবর পেয়ে হসপিটালে আসে। পুরো ঘটনা শোনার পরে, আজকেই আমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। জি ভাই, আমি লোক রেডি করতেছি। কিছুক্ষণ পরে চেয়ারম্যান লোক নিয়ে এসে হাজির হয় ইরাদের বাড়িতে। আপনার পরিচয়? স্যার, এটাই সে ছেলে যে ছোট সাহেবকে মেরেছে। সত্যি তোর সাহস আছে বলতে হইবে, আমার ছেলেকে মেরে এখনো এই বাড়িতে তুই টিকে আছিস? আচ্ছা, তোকে তো ডিসি কল করার কথা, কিন্তু সে কি তোকে কল দেয়নি? ডিসি তোর কথায় আমাকে কল দেবে, এটা তুই ভাবলি কি করে? কি বলিস? কল তো দেওয়ার কথা ছিল। ইরাকে নিয়ে চল, আর এই ছেলেকে এখানে এমন মার মারবি যেন সারা জীবন বিছানায় শুয়ে থাকে। প্লিজ ভাই, এমনটা করবেন না। আমার মেয়েকে ছেড়ে দিন। কত টাকা হলে ব্যাপারটা আপনি ভুলে যাবেন বলুন?
আমার ছেলেকেও মেরেছে, এর কোনো ক্ষমা নেই। এই নে, তোর ফোনে ডিসি কল দিলে বলে। চেয়ারম্যান তাকিয়ে দেখে ডিসির নাম্বার থেকে কল। জি স্যার, বলুন। একটা ছেলে আপনার ছেলেকে মেরেছে। সে কিন্তু কোনো সাধারণ ছেলে না। যদি ওই ছেলেকে কিছু করেন তাহলে কিন্তু আপনার চেয়ারম্যান পদের সাথে সাথে আপনাকে দুনিয়া থেকে গায়েব করে দেবে। কি বলছেন স্যার? এতটা সাংঘাতিক ওই ছেলে? সেজন্য বলতেছি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন ওর থেকে। পরে আমি ডিটেলস বলবো। আপাতত ওই ছেলের সামনে তো দূরের কথা, ওর যে পরিবার আছে সেখানেও যাবেন না। ঠিক আছে, তাই করব। কথা শেষ করে আবারও সবার সামনে আসে। দেখ, তুই কে তা আমি জানি না, তবে যা শুনেছি এতে আমি চলে যাচ্ছি। আমি তো সে কখন থেকে এইগুলোই তোকে বলে যাচ্ছি। যদি সবকিছু ঠিক করতে চাও তাহলে সুন্দরভাবে চলে যাও। হ্যাঁ, চলে যাব এখান থেকে। আর আরেকটা কথা মনে রাখ, কোনোভাবে যেন আমি তোকে বা তোর লোকদের এই বাড়ির ক্ষতি করতে যেন আর না শুনি। কোনো চিন্তা করবেন না, আমার কোনো লোক আর এই বাড়িতে আসবে না। যদি তোর ছেলেকে আমি দেখি ইরার পেছনে তো দূরের কথা, সামনেও যেন না দেখি, নয়তো বংশের প্রদীপ আমি নিভিয়ে দেব। ও কখনো সামনে আসবে না। চেয়ারম্যান তার সব লোকেদের নিয়ে চলে যায় ওখান থেকে। রফিক চৌধুরী তো অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি আকাশ, তোমার প্রশংসা না করে আমি পাচ্ছি না। যে কাজ আমি এতগুলো বছর ধরেও পারিনি তা তুমি একদিনই করে দেখিয়ে দিলে। তাহলে আর ভয় নেই বলতেছো? চেয়ারম্যানের কথা শুনে তো তেমনটাই মনে হলো। আচ্ছা, সবাই রুমে চলো। সত্যি তোমার জন্য আজকে আমি পুরোপুরি বিপদমুক্ত হলাম। এখন তাহলে খাবার খেয়ে ঘুমাও। হ্যাঁ চলো। এরপরে মোটামুটি 2 দিন কেটে যায়। ইরা আকাশ অনেক ঘোরাঘুরি করে, যদিও বাসার কেউ এই নিয়ে কোনো কথা বলে না। কেননা বাড়িতে আসলেও চেয়ারম্যানের ছেলের কারণে ইরা বাড়ি থেকে বের হতো না, কিন্তু এখন ভালোভাবে ঘুরতে পারছে সেই জন্য। ওইদিকে বাবা, তুমি ওদের কিছু বললে না? মাথা গরম করিস না, ডিসি আমাকে নিজে এই নিয়ে মানা করলো। যে সাহস এরা এতদিন পায়নি, সেই সাহস ওরা এখন পায় কি করে? ওদের বাড়িতে একটা ছেলে এসেছে, ওই ছেলের কারণেই এতটা সাহস পেয়েছে। এখন আমরা কি করব? আপাতত কয়েকটা দিন অপেক্ষা কর, ডিসির সাথে কথা বলে একটা ভিত করে নিব। এখানের কথা শুনে তো বুঝতেই পেরেছেন ইরার পরিবারের বিপদ এখনো কাটেনি। ওইদিকে রাতের বেলায় ইরা আকাশ গল্প করছে রুমে। তখন অদ্রি ওদের জন্য দুধ নিয়ে আসে। দুধ কার জন্য? তোমার আর আকাশের জন্য। আকাশ বের হলে খেয়ে নেব। একটু পরে ওয়াশরুম থেকে আসে। ইরা আকাশ দুজনেই দুধ খেয়ে নেয়। একটু পরে ওরা বিছানায় ঘুমিয়ে পড়ে। ওদের এইরকম অবস্থা দেখে অদ্রি ওদের দুজনকে বিছানায় ইরার উপরে আকাশকে শুয়ে দেয়। রুমের দরজার বাইরে থেকে আটকে দেয়, যেন ওরা কোনোভাবে বের হতে না পারে। এরপরে ওর কাজ শেষ করে নেয়। পরের দিন সকালে ঈশা, তোমার ভাইকে নাস্তা দিয়ে আসো। ভাইয়াকে তো রুমে দেখলাম না। হয়তো ফ্রেশ হতে গেছে। ইরাকে ডেকে আনুন। আচ্ছা তুমি বসো, আমি ইরাকে ডেকে আনছি। নাজমা বেগম এসে দেখে রুমের দরজা খোলাই আছে। আসলে অদ্রি সকালে আবার দরজা খুলে রাখে। ইরার মা দরজা খুলে দেখে আকাশ আর ইরা একই বিছানায়, আর ওরা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে আছে। ছি ছি, আমার মেয়ে হয়ে এই কাজ করতে পারলো? ইরা, ইরা, এই ইরা, আকাশ ঘুম থেকে উঠো। কিন্তু ওদের কোনো সাড়া শব্দ নেই। পরিবারের বাকিরাও রুমে এসে এই দৃশ্য দেখে অবাক হয়। ঈশা তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। অদ্রি এসেই, হায় আল্লাহ, বেআই আপনাদের মেয়ের কি সর্বনাশ করেছে। অদ্রি তুই চুপ কর। চুপ থাকি কি করে বলো? সারা রাত কি করে, এখনো ঘুমোচ্ছে। ছি ছি ছি, বোনের শ্বশুরবাড়ির কথাও একবারও ভেবে দেখলো না। ঈশান আকাশকে ধরে রুম থেকে বের করে ঘুম ভাঙা। ঠিক আছে মা। ঈশান আর ঈশা মিলে আকাশকে ধরে অন্য রুমে আনে, সাথে ঘুম ভাঙায়। নাজমা আর রফিক চৌধুরী ইরার ঘুম ভাঙায়। তারপরে ওদের দুজনেকে একই রুমে আনে। তোমরা আমাদের ঘুম থেকে ডেকে ওই রুমে এসে বসিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? দেখেছেন কতটা বেশরমের মতো কথা বলছে? বাবা মা কি হয়েছে বলো তো?
রাতে তোরা কি করছিস? আমি, আকাশ, অদ্রি আমরা 3 জন লুডো খেলেছি। আমি প্রথম হই, সেজন্য আমি আমার রুমে চলে গিয়েছি। কিছুক্ষণ পরে তো তুমি আমাদের জন্য দুধ নিয়ে এলে। আমি, আকাশ দুধ খাওয়ার পরও লুডো বাকিটা খেলছিলাম। এরপর কি তোমার রুমে যাওয়ার কোনো খেয়াল হয়নি? এটা তো আমারই রুম। তুই তো তোর রুমে ছিলি, কিন্তু আকাশ তোর সাথে তোরই বিছানায় শুয়েছিল, তাও তোকে জড়িয়ে ধরে। এসব কি বলছো বাবা? ও যথেষ্ট ভালো ছেলে। ইরা, আমি তোমাকে এর আগেও মানা করেছি। আকাশ সুযোগে অনেক কিছু করে ফেলে। আমার তো মনে হচ্ছে কয়েকটা দিন যাওয়ার পরেই এরা মাও হয়ে যাবে। কি আজে বাজে কথা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমাদের মাথা ঠিকই আছে। সারা রাত কি করেছিস আল্লাহ জানে। এটা জানাজানি হলে আমরা মুখ দেখাবো কি করে? যদি তোমাদের খারাপ কিছু মনে হয় তাহলে তোমরা আমাদের বিয়ে দিয়ে দাও। এটা কি বলছো ইরা? ও তোমার সর্বনাশ করেছে আর তুমি ওকে ছেড়ে দিবে নাকি? সর্বনাশ হলে আমার হয়েছে, তাতে আপনার কি? ইরা, মুখে মুখে তক্কা করা ঠিক না। ঈশা, তোমার বাবা মাকে বলো আমাদের বাড়িতে এখন আসার জন্য। কিন্তু মা, বাবা মাকে না বলে ব্যাপারটা এখানে মিটিয়ে নিলে হয় না? ওনাদের জানালে সমস্যা কি? সমস্যা আছে আম্মু। আকাশ ভাইয়ার যখন 20 বছর বয়স, তখন আদ্রি ভাইয়ার নামে সেম ভাবে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। এতে ভাইয়া 7 বছর তার পরিবার থেকে আলাদা ছিল। তুই কি করে জানিস? ঈশা আমাকে সব বলেছে। ইরা, তুই কি জানিস কিছু? ওই অদ্রি আকাশের থেকে 7 বছর কেড়ে নিয়েছে। তাছাড়া মা, আমার তো মনে হয় আমাদের মাঝে যা কিছু হয়েছে তার জন্য অদ্রি দায়ী। আরে আমি কি করলাম? তুমি আমাদের দুধ দিয়েছ, এটা খাওয়ার পরে আমাদের আর কিচ্ছু মনে নেই। আমি কিছু করিনি। গ্লাসে এখনো কিছু দুধ আছে, যদি ও সত্যি কিছু করে না থাকে তাহলে ওকে বলুন বাকি দুধ খাওয়ার জন্য। আমি দুধ খাই না। মিথ্যে কেন বলছিস? তুই তো প্রতিদিন সকালে 1 গ্লাস করে দুধ খাস। আমাকে যেতে হবে, আমি যাই। অদ্রি চলে যায়। ইরার পরিবার কি করবে ভেবে পাচ্ছে না। আমরা না হয় বুঝলাম ওদের ফাঁসানো হয়েছে, কিন্তু ইরা তোর সাথে কিছু করেনি তো? কি যে বলো না আম্মু, ঘুমের কারণে কোনো কিছু করা হুঁশ ছিল নাকি আমাদের? বেশরমের মতো কথা বলতে লজ্জা করে না? একটা কথা বলি, প্লিজ, আর যাই করুন আমার বোনটাকে কষ্ট দিবেন না। আমি ইচ্ছা করে তো করিনি। ঠিক আছে, মেনে নিলাম, যা হওয়ার হয়েছে। এই নিয়ে কথা বলতে চাই না আমরা। আর এরা, তোর যখন কোনো ক্ষতি হয়নি তখন তো আর সমস্যা নেই। আপনারা অদ্রিকে আর এই বাড়িতে জায়গা দেবেন না। ঠিক বলেছ, ওই মেয়েকে আর জায়গা দিব না। আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? আচ্ছা আকাশ, তোমার সাথে আদ্রি ঠিক কি কি করেছিল তা আমাদের একটু বলো। ঈশা, বলবো কি সবাইকে? হ্যাঁ বল, তাহলে ওনারাও তোকে সন্দেহ করবে না। তাহলে শুনুন, 7 বছর পূর্বে। মা, ও মা, কোথায় তুমি? কি হয়েছে বল। খিদে পেয়েছে, খাবার দাও। ঈশাকে বল তোকে খাবার দিতে। ও তো ছোট, ও কি পারবে? পারবে। ঠিক আছে, যাচ্ছি। ওই পেতনি আমাকে খাবার দে। তুই আমাকে পেতনি বললি? তোর মাথা আমি চিবিয়ে খাবারে বলে দিলাম। পেতনি তো রক্ত খায়। আমি কি ওই সব পেতনির মতো খবিস নাকি? আমি তো তোর মগজটাই খাবো। তোর কি মগজ নেই? নেই বলেই তো তোরটা খাবো। ঈশাকে আকাশকে খেতে দে। মা দেখো না, তোমার ছেলে আমাকে পেতনি বলছে। তোরা আবারও শুরু করে দিয়েছিস। তোদের জ্বালায় আমি পারি না। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো। কি কথা? অদ্রির সাথে ভাইয়ার বিয়ে দিলে কেমন হয়? ওই, তোর কি মাথা ঠিক আছে? ওর মধ্যে ক্যারেক্টারলেস মেয়েকে আমি বিয়ে করব না। তাহলে আর আমাকে পেতনি বলবি না। ঠিক আছে, বলবো না। আচ্ছা শোন, অদ্রি আজকে বেড়াতে আসবে। মা, তুমি জানো না আমি ওই মেয়েকে সহ্য করতে পারি না। ও তো তোর মামাতো বোন। মামাতো বোন হলেও ওর চরিত্র তো অনেক খারাপ। ও আবার কি করেছে? এইটুকু এক মেয়েও, আর ও অলরেডি 4টা বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে। কি বলিস? যা, এভাবে বলিস না। আচ্ছা শোনো, তোমাকে আমি আগেই বলে দিই, ওই জন্য কোনোভাবেই আমার রুমে যেন না ঢুকে। ঠিক আছে, বলে দিব। এখন তুই বাজারে গিয়ে কিছু সবজি কিনে আন। মেহমান আসলে মানুষ মাছ মাংস আনায়, আর তুমি সব জানতে বলছো?
তোরা দুই ভাই বোন তো মাছ মাংস ছাড়া খাস না, কিন্তু অদ্রি মাংস খায় না, ও মাছ আর সবজি খায়। এখন ওই নবাব যাদের জন্য আমাকে বাজার করতে হবে? ভাইয়া আসার সময় আমার জন্য অবশ্যই মনে করে আইসক্রিম আর ফুচকা আনবি। তাহলে তুইও চল, বাজার নিয়ে বাইকে করে আসলে তোর জন্য এইগুলো নেওয়ার সময় পাবো না। ঠিক আছে বল ভাইয়া। মা আমরা গেলাম। বাইকে করে ওরা চলে যায়। ওরা যাওয়ার 30 মিনিট পরেই অদ্রি আসে। ফুপি, কেমন আছো তুমি? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা ফুপি, বাসায় আকাশ ঈশা নেই, ওরা কোথায় গেল? ওরা ভাই বোন বাজারে গেল, তুই ভিতরে যা, ওরা কিছুক্ষণের মধ্যেই চলেও আসবে। ওইদিকে ঈশা আর আকাশ বাজারে খাচ্ছিল। তখন কিছু ছেলে এসে ঈশাকে কথা শোনাচ্ছে। তোরা জানিস না ও আমার বোন, তারপরও কোন সাহসে তোরা ওকে এগুলো বলছিস? ওরা ভয়ে কিছু না বলে চলে যায় ওখান থেকে। ওরা এরপরে বাজার করে চলে আসে বাড়িতে। তুই ভিতরে যা, আমি বাইক ভিতরে রেখে আসতেছি। ঠিক আছে ভাইয়া। এরপরে ওরা 3 জনই আড্ডা দিতে থাকে। তার মধ্যে অদ্রির কল আসে বারবার একটা ছেলের নাম্বার থেকে। কি কল দিছে তোকে? আরে আমার বন্ধু কল দিচ্ছে। তাহলে কথা বল। না থাক, লাগবে না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা তোর ইচ্ছা। অদ্রি ওয়াশরুমে যায়। সেই ফাঁকে আকাশ কলটা রিসিভ করে। এই ছেলের সাথে ফ্র্যাঙ্ক করতে থাকে। ঈশাও মিটমিট করে হাসতে থাকে। তারপরে ওই ছেলেকে রাগিয়ে কল কেটে দেয়। দেখলি তো কত বড় মিথ্যাবাদী ছিল ও। ঠিক বলেছিস ভাইয়া, কিন্তু ওর বয়ফ্রেন্ড তো অন্য একটা ছেলে ছিল। তুই কি ওই ছেলেকে চিনিস? চিনি বলতে আমাকে ছবি দেখিয়েছিল। এর মধ্যেই অদ্রি বের হয়। তারপরে ওরা আবারও আড্ডা দিতে থাকে। এইভাবে 2 দিন কেটে যায়। তারপরে একটা ছেলে আসে আকাশদের বাড়িতে, মানে অদ্রির বয়ফ্রেন্ড আসে। অদ্রি, আমি তোমার ফুফার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি। তুমি এখানে কেন এসেছো? এই ছাড়া কি করব বলো? আচ্ছা ওখানেই থাকো, আমি আসছি। রাতে অদ্রি বের হয়ে ওই ছেলের সাথে দেখা করে। তারপরে ওরা কি কি করেছে তা আর নাই বা বললাম। যখন অদ্রি রুমে আসে তখন ওর গলায় দাগ দেখতে পায়। গলায় এটা কিসের দাগ? আমার গলায় দাগ আসবে কি করে? আয়না আগে ভালো করে দেখ। অদ্রি আয়নায় দেখে চমকে যায়। তারপরে বিভিন্ন বাহানা দিতে থাকে। যদিও ঈশা অনেকটা বুঝতে পেরেছে, পরে সব কিছু আকাশকে জানায়। ছেলের পরিচয় না জানলে তো কিছু করতে পারবো না। ভাইয়া রাতে ওই ছেলের সাথে অদ্রি আপু অনেক কিছুই করেছে। বাবা আমাকে বলে তো কোনো কাজ নেই, তো একটু বিষয়টা দেখ ভাইয়া। পরের দিন থেকে আকাশও নজর রাখতে থাকে। এরপরে কোনো কিছু পায়নি। পরে অদ্রি ওদের বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার 3 মাস পরে আবারও আসে ঈশাদের বাড়িতে। এ কি, তুই আবারও আসলি? আমি কি আসতে পারি না? কিন্তু এত ঘন ঘন আসাটা কি ঠিক হচ্ছে? কি শুরু করলি তোরা? ঈশা কই, কি শুরু করলো? ও এত ঘন ঘন কেন আসে? দেখেছো ফুপি, তোমার ছেলে মেয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে। তোরা কোনো কথা বলবি না, ওর যতদিন ইচ্ছে থাকবে। ঠিক আছে। রাতের বেলায় অদ্রি ছাদে যায়। আকাশ ঈশা কথা বলতে থাকে। তখন ভাইকে ওকে তাড়াবো কি করে? ওইসব পরে বাবা যাবে, আগে বল অদ্রি কোথায়? ওর বয়ফ্রেন্ড সাথে কথা বলতে ছাড়ে গিয়েছে। এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝেছিস? ও এই বাড়িতে আসে মূলত ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা আর কথা বলার জন্য। আমারও তাই মনে হয় ভাইয়া। এখানে আসলেই কথা বলতে থাকে মোবাইলে, কিন্তু এখানে ওর বয়ফ্রেন্ডকে হতে পারে বলতো? জানলে তো ওকে আরো আগে একটা শিক্ষা দিয়ে দিতাম। কিন্তু এখন কি করবি? ও তো ছাদে, চল আমরাও যাই। ঠিক আছে চল ভাইয়া। ওরাও ছাদে আসার জন্য আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ পাচ্ছে। ভাইয়া দরজা তো বন্ধ। কিন্তু ছাদে ও কার সাথে কথা বলছে? ভাইয়া আমার মনে হয় বয়ফ্রেন্ডকে ছাদে এনেছে। কি, ওর এত বড় সাহস? ও আমাদের বাড়িতে ছেলে নিয়ে এসে এইসব করে বেড়াচ্ছে। ভাইয়া আমি বরং মা বাবাকে নিয়ে আসি। এমনটা করা যাবে না। কেন ভাইয়া? বাবা মা আসলে ওর বয়ফ্রেন্ড তো যেখান দিয়ে উঠেছে সেখান দিয়ে চলে যাবে, পরে ও বাহানা দিয়ে দেবে। তাহলে এখন উপায় কি ভাইয়া? আমি আগে ছাদে ওঠার চেষ্টা করি, তারপর ওদের হাতে নাতে ধরবো। এরপরে তুই বাবা মাকে নিয়ে আসবি, তাহলে মাও বুঝতে পারবে
ও মূলত ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্যই আমাদের বাড়িতে আসে। কিন্তু ভাইয়া তুই যাবি কি করে? যদি ওই ছেলে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? তুই এখানে থাকবি, ওরা কি করে না করে এই সব কিছু তুই শুনতে থাক। ভাইয়া ছেলেটা তো ওদেরকে জামা খুলতে বলতেছে। তোকে আর শুনতে হবে না। না, আমি শুনবো। তাছাড়া আমি তো অদ্রির মতো খারাপ না যে ওইসব শুনে আমি ওর মতো করব। আচ্ছা তুই থাক, তাহলে আমি দেখি ছাদে যাওয়ার ব্যবস্থা করি। ঈশাকে ওখানে রেখে আকাশ ছাদে যাওয়ার জন্য জায়গা খুঁজতে থাকে। তখনই আকাশ দেখতে পায় বাসার সাথে ইট রাখা, আর ইটের উপরে দাঁড়ালে 3-4 ফুট দূরত্ব ছাদ। ও তাহলে এখান থেকে ছাদে যাওয়া হচ্ছে? এইবারে ওই রাস্তা দিয়ে আকাশও উপরে ওঠে। উঠে ওদের এরকম খারাপ অবস্থায় দেখতে পারবে তা আকাশ নিজেও কল্পনা করেনি। আকাশ, তুই ছাদে উঠলি কি করে? যেভাবে তোর বয়ফ্রেন্ড উঠেছে সেভাবে আমি উঠেছি। অদ্রি, এটাই কি তোমার ফুফাতো ভাই? তার আগে এটা বল, তুই আমাদের বাড়িতে কোন সাহসে এলি? যাও আসলি তাও এসব করছিলি? প্লিজ ভাই, কাউকে কিছু বলবেন না। তোর ঠিকানা বল। আদর তো এবারে ঘাবড়ে যায়, সেই জন্য আকাশকে ধাক্কা মেরে ছাদ থেকে ইটের উপরে লাফ দেয়, তারপরে ওখান থেকে চলে যায়। প্লিজ ভাই, কাউকে কিছু বলিস না। বলবো না মানে? তুই আমাদের বাড়িতে এসে এইসব খারাপ কাজ করবি আর আমরা তা মেনে নিব? তুই তা ভাবলি কি করে? দেখ আকাশ, আমি তোকে আগেই বলেছি কাউকে কিচ্ছু বলবি না। যদি বলে দিই তাহলে কি করবি? আমি এমন কিছু করব যা তুই ভাবতেও পারবি না। ঈশা, তুই বাবা মাকে ডেকে আন। কি? ঈশাও এখানে? হ্যাঁ, এখানে তোর এই সব কুকর্ম আমরা দুজনেই শুনেছি, আর আমি তো চোখেই দেখলাম। ভেবেছিলাম ঈশাকেও দেখাবো তোর এই কুকর্ম, কিন্তু ওকে দেখানো ঠিক হবে না, তাই আমি আর ওকে ভিতরে আনিনি। ঈশা তো চলে যায়, তবে অদ্রির একটা খেলা খেলে। যখন শুনতে পায় দরজা খোলার শব্দ, তখনই আকাশকে জড়িয়ে ধরে ছাদে শুয়ে পড়ে। এরকম কিছু অদ্রি করবে তা আকাশ বুঝতে পারেনি। আকাশের বাবা মা এমন কিছু দেখবে বুঝতে পারেনি। বাবা এসে আকাশকে থাপ্পড় মারে কয়েকটা, আর অদ্রি ওর ফুপুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বাবা, বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি। এইসব কিছু নিজের চোখে দেখার পরও বলছিস করতে? আকাশ, তুই তোর মামাতো বোনের সাথে কিভাবে পারলি এরকমটা করতে? তোমার ভাই আর ভাবি তোর কল দাও। ওনাদের কেন কল দিতে হবে? আমি আকাশ আর অর্তির বিয়ে দেব। আমি তো অদ্রির মতো নষ্ট মেয়েকে বিয়ে কখনো করব না। বিয়ে তোকে করতেই হবে। বাবা, ওখানে তো ভাইয়ের কোনো দোষ নেই। কার দোষ আছে? সেসব কিছু তো আমি নিজের চোখেই দেখতে পেরেছি। বাবা, আমি নিজেই সব শুনেছি। তুই চুপ থাক। তুমি দাঁড়িয়েছো কেন? অদ্রিকে ভেতরে নিয়ে চল, গোসল করতে বলো, আর তোমার ভাই ভাবিদের আসতে বলো। ওদের বিয়ে আমি সকালেই দিব। আমি তোমাকে আগে বলেছি আমি কখনো অদ্রিকে বিয়ে করব না। এইসব করার আগে কি তোর মনে ছিল না? এখন তো রুমে যাও, আমি সকালেই তোর বিয়ে দেব। একে একে সবাই রুমে চলে আসে। আকাশ তো ভাবতেও পারেনি অদ্রিকে এইভাবে ভাসিয়ে দেবে। ভাই, এখন কি করবি? তুই বল, ওর মতো মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা কি নষ্ট করব নাকি? ভাইয়া, আমি বলি কি, তুই বরং পালিয়ে যা। পালিয়ে গেলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধান তো হবে না, কিন্তু অদ্রিকে বিয়ে তো আর করতে হবে না। কিন্তু আমি পালিয়ে গেলে বাবা তো আমাকে কখনো এই বাড়িতে আসতে দিবে না। সমস্যা কি? যখন ওনাদের মনে হবে তুই নির্দোষ, তখন আমি তোকে ডেকে নেব। ঠিক আছে, তার আগে বাবার সাথে একবার কথা বলি। আকাশ ওর বাবার সাথে কথা বলে। উনিও জানিয়ে দেয় আকাশ যদি অদ্রিকে বিয়ে না করে তাহলে ওকে কখনো এই বাড়িতে ঢুকতে দেবে না। এর ভিতরে ঈশা আকাশের ব্যাগ গুছিয়ে রেখে দেয়, সাথে 3 লক্ষ টাকাও দেয় বাবার আলমারি থেকে নিয়ে। এখানে 3 লক্ষ টাকা আছে, এই টাকা নিয়ে আপাতত কিছু একটা করিস। যদি কারো লাগে আমাকে বলিস, আমি পাঠিয়ে দেব। বাবা মার খেয়াল রাখিস। ওই রাতেই আকাশ ট্রেন ধরে অন্য শহরে চলে যায়। সকালে অদ্রির বাবা মা এসে এই সব শুনে তো রেগে যায়। আকাশ না থাকায় ওনারা অদ্রিকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে, আমি যদি কখনো আকাশকে এই বাড়িতে দেখি তাহলে ওর জন্য সেটা মোটেও ভালো হবে না। আমার মেয়ের সর্বনাশ করে যাওয়ার ফল তো ওকে পেতেই হবে। এরাও চলে যায়।
তারপরে আকাশ অন্য শহরে আসে, ওখানে এসে কাজ করে, কাজের পাশাপাশি গ্যাং তৈরি করে। এইভাবে 5 বছরে আকাশ মাফিয়া জগতের গডফাদার হয়ে যায়। যদিও আকাশের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরের কাহিনী ইরা বা আকাশের পরিবার আর জানে না, শুধু আপনাদের সুবিধার জন্য বলা। তাহলে এখন চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমান। কি, ওই মেয়েটা এত খারাপ? নিজের সর্বনাশ করে এখন আমার মেয়ের নামে সর্বনাশ করতে চেয়েছিল। আমি আমার বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বাবা কোনো কিছুই বুঝতে পাইনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এই নিয়ে আর কথা নাই বলি আমরা। বাবা, কালকে আমি ফিরে যাব। তা আকাশ, আমরা তো একই শহরে থাকি, তাহলে কাল একসাথে ফিরে যাব। আমি এই হোস্টেলে আর তুমি তোমার বাসায়। আচ্ছা তাই হবে, আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমরা তখন ভুল বুঝলেও এখন ঠিক আছি। পরের দিন ইরা আকাশ চলে আসে অন্য শহরে, যেই শহর থেকে ওরা দুজনে ট্রেনে উঠেছিল। রেল স্টেশনে আসার পরে ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ তো তোমাকে আমার দেওয়ার কথা, আমার বোনের সংসারটা বাঁচানোর জন্য। চলে আমি তোমার মোবাইল নাম্বারটা দাও, আমি যখন ফ্রি হব তোমার সাথে যোগাযোগ করে দেখা করে নেব। এরপরে নাম্বার নিয়ে ওরা আলাদা ট্যাক্সি করে চলে যায়। তবে ওদের দুজনের দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু যা ওরা নিজেও জানে না। আপাতত ওদের পরিবারের কাহিনী অফ রেখে ইরা আর আকাশের কিভাবে মিল করা যায়, আর সাথে আকাশের মাফিয়ার কাহিনী দেখি কতটুকু হয়। পরের দিন চলে আসে আকাশ ওর আস্তানায়। অনেকদিন পরে আপনাকে দেখতে পেলাম। আচ্ছা, এই দিকের খবর কি? আর তোমাদের খাওয়ার কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা বলতে তেমন কিছুই হয়নি, বাকি অন্যদিকে সব ঠিক আছে। তবে একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা বলো? কিছু মাফিয়ার লোক আপনার সাথে মিটিং করতে চায়। তাহলে একটা কাজ করো, আমরা সব সময় যেখানে মিটিং করি তাদের ওখানে আসার জন্য বলো। মিটিংয়ে আসার রুলস জানিয়ে দিও ওদের। ঠিক আছে ভাই, জানিয়ে দিব। তবে ভাই, মন্ত্রী একটা ছেলের খোঁজ নেওয়ার জন্য পুলিশের সহায়তা নেয়। কোন ছেলে? কি করেছে সে ছেলে? আসলে আপনি যে ছেলেদের মেরেছেন তারা আসলে মন্ত্রীর লোক ছিল। ব্যাপারটা জানার পর পুলিশ ওখানকার সিসিটিভি থেকে আপনার ছবি নেয়। পরে আমি ব্যাপারটা জানতে পেরে দেখি ওটা আপনি ছিলেন। আগে চলো মন্ত্রীর সাথে দেখা করে আসি। ঠিক আছে ভাই, চলুন। তুই ওই দিন আমার লোকদের মেরেছিস? হ্যাঁ মেরেছি। তোর তো ভাগ্য ভালো যে তোকে মারেনি। তুই আমার বাড়িতে এসে আমাকে এই কথা বলার সাহস পেলি কোথায়? সাহস আমার বরাবরই বেশি। যাই হোক, তোর লোকজনকে বলে দিবি যেখানে সেখানে মানুষের ক্ষতি যেন না করে। সত্যি তোর সাহস দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। তুইও হয়তো আমাকে চিনিস না। অব্র ভাই বলেছে বলে আমি তোকে কোনো কিছু বলছি না, নয়তো এতক্ষণে আমি তোর লাশ ফেলে দিতাম। ওই তো অব্র এসে গেছে। তোর সাহস তো কম না, তুই ভাইয়ের নাম ধরে ডাকছিস। অব্র, মন্ত্রী বলে কি এসব? আমি তো সেটাই ভাবছি, তোকে ভাইয়ের সামনে একটা শিক্ষা দিব। মন্ত্রী মশাই, আপনি চুপ করে থাকেন। আপনি তো জানেন না ভাইকে, উনি আমার বস। কি বলছেন? আর আমি ওনাকে দেখেও চিনতে পারিনি। নামটা যে চিনতে পেরেছেন এটাই আপনার জন্য অনেক কিছু। তাহলে যা বলেছি তাই যেন হয়। আপনি যা যা বলছেন তাই হবে। পরের দিন যারা আকাশের সাথে দেখা করতে এসেছে সবার কাছ থেকে সব রকম হাতিয়ার নেওয়া হয়েছে। সাথে ওদের গ্রুপে বস যে, সে ছাড়া বাকিদের ওই রুমে প্রবেশই নিষিদ্ধ ছিল। ওরা বাহিরে অপেক্ষা করছে, ভিতরে সবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে সবাইকে শেষবারের মতো একটা কথা বলে দিই, আমি কাউকে কোনোভাবে যেন নিরীহ কোনো লোকের উপর জুলুম করতে না দেখি। সবাই নিজেদের লোককে সাবধানে রাখবে, কথাটা মনে রাখবেন। সবাই হ্যাঁ বলে বেরিয়ে পড়ে। ওরা যাওয়ার একটু পরেই ইরার কল, যদিও আকাশ এখনো ইরার নাম্বার চেনে না। কে বলছেন? আরে আমি বলছি। নাম না বললে চিনব কি করে বলুন? আমার কণ্ঠ শুনেও কি বুঝতে পারছো না আমি কে হতে পারি? এবার আমি চিনতে পেরেছি, এখন বলুন। দেখা করতে পারবেন। কোথায় আসতে হবে বলুন? ঠিকানা দিচ্ছি। ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। 30 মিনিটের ভেতরে ওই ঠিকানা আসে। তোমরা সবাই আস্তানায় চলে যাও, আর হ্যাঁ, এই বাইকটা রেখে যাও। আচ্ছা বস, কিন্তু এখানে আপনার উপর কেউ হামলা করলে তখন কি করব? বললাম তো যাও।
ওরা চলে যাওয়ার পরে ইরাকে কল দেয়। তখন ইরা নেমে আসে, ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরাকে অনেক সুন্দর লাগছিল। কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, প্রথমে পার্কে যাব, তারপর রেস্টুরেন্টে যাব। এখন ট্যাক্সি নেব নাকি বাসে করে যাবে? বাইক আছে তো আমার। তাহলে তো ভালোই হয়, চলো তাহলে। আবারও বাইকে বসে আকাশকে জড়িয়ে ধরে। যদিও আকাশের এতে ভালোই লাগছে, সেই জন্য কিছু বলল না। চলে আসে পার্কে, বাইক রেখে ভিতরে যায়। অনেক সুন্দর জায়গা। সুন্দর তো আছে, তবে আমি এখানে খুবই কমে আসি। তুমি তো আমার মতো সিঙ্গেল, সেজন্য তোমারও আশা হয় না, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? প্রেম করতে এসেছি। এসব কি বলছেন? কেন, আমাকে কি পছন্দ না? তোমাকে যে কেউ পছন্দ করবে। তাহলে প্রেম করতে অসুবিধা কোথায়? অনেক অসুবিধা, যা বলে শেষ করা যাবে না। আগে আমাকে বলতে হবে। যদি আমার মনে হয় তোমার বলার কারণগুলো যুক্তিসঙ্গত, তাহলে আমি ভেবে দেখব। প্রথমত, তুমি আমার ছোট বোনের ননদ, তার উপর তোমার সাথে প্রেম করা মানে আমার বোনের সংসার নষ্ট করা। এই কারণটা মোটামুটি লজিক আছে, এর বাইরে আর কি কি আছে? এমনিতে তোমাদের সাথে আমাদের আত্মীয় সম্পর্ক, তার উপর বাবা যদি জানে তোমার সাথে আমি রিলেশন করি, তাহলে আমাকে তো বাড়িতে উঠতে দেবে না। আচ্ছা, এমনটা তো হতে পারে আমি তোমাদের বাড়িতে উঠলে তোমার বাবা তোমার দোষ মাফ করে দিবে। সেটা কখনো করবে না। তাছাড়া বড় কথা হলো, আমি চাই না আমাদের সম্পর্ক নিয়ে আমার বোনের কোনো অশান্তি হোক। তার মানে তুমি তোমার বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করবে না, তাই তো? 100% ঠিক কথা। তাহলে তো সবই ঠিক আছে। আমিও ছেড়েই বলতেছি। কিন্তু আমার কি হবে? আমার কি হবে মানে? একে তুমি তো আমার পুরো শরীর দেখে নিলে, দ্বিতীয়ত তুমি আমার সাথে রাত কাটিয়েছো, তাও আমাকে জড়িয়ে ধরে। এখন বলো, এই কথাটা যদি জানাজানি হয়, তাহলে কি আমাকে অন্য কেউ বিয়ে করবে? আসলেও তো, কিন্তু তাও আমার কিছু করার নেই। আচ্ছা চলো, কিছু কাপল পিক তুলি আমরা। কাপল ছবি কেন? যা বলেছি তা করো। যদি না করি? তাহলে আমি বাড়িতে কল দিব, তারপর তোমার বোনের উপর কি যে অত্যাচার হবে তা তুমি ভাবতেও পারবে না। আমার বোনকে কিছু করবেন না, আমি রাজি ছবি তোলার জন্য। এই তো, গুড বয়। ওরা ছবি তুলে নেয়। সন্ধ্যার দিকে ইরাকে হস্টেলের সামনে নামিয়ে দিয়ে আকাশ চলে যায়। ইরা রাতের বেলায় ওর পরিবারের সাথে পুরো ব্যাপারটা আলোচনা করে। এখন বলো, তোমাদের রায় কি? আগে এসে কি করেছিল বলো তো শুনি। ভাবি, তাড়াতাড়ি করে বলো। আমি কি বলবো? তোমার মা বাবা ভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। তাহলে বাবা মা ভাই তোমাদের কোনো আপত্তি নেই তো? যখন তোর ইচ্ছে তখন আমাদেরও কোনো আপত্তি নেই। ইরা, যদি তুই আকাশকে বিয়ে করলে খুশি হবি, তাহলে আমরা আর আপত্তি করব না। ভাবি, তাহলে আমি তোমার ভাবি হচ্ছি, তাই তো? হচ্ছ। আমি তাহলে আকাশকে বলে দিই, তাহলে আরও আমাকে নিয়ে টেনশন করে, তোমাকে না করবে না। এটা মোটেও করা যাবে না। আমিও কি তোমার ভয় দেখিয়ে ঠিকই রাজি করিয়ে নেব। আমার মনে হয় না তুমি তা পারবে। ভাবি, আকাশ তোমাকে সুখী রাখার জন্য দেখবে, আমার প্রস্তাব ঠিকই রাজি হবে। কিন্তু জোর করে কি কারণ মন পাওয়া যায় বলো? আকাশ তো আমাকে পছন্দ করে, কিন্তু ও ভাবছে যদি আমরা রিলেশনে বা বিয়ে করি, তাহলে এটা জানাজানি হলে আমার পরিবার তোমার উপরে অত্যাচার করবে, তোমার সংসার ভেঙে যাবে, সেজন্য রাজি হচ্ছে না। তার মানে তুমি ওকে ভয় দেখিয়ে তাহলে এসব করবে? হ্যাঁ, যখন তোমরা সবাই রাজি আছো তখন আমারও কোনো চিন্তা নেই, তবে আকাশ যেন কোনো কিছু না জানে। ঠিক আছে, জানবে না। পরিবার থেকে পুরোপুরি সবটা শিওর হয়ে ইরা ও এখন অনেক খুশি। পরের দিন সকালে আস্তানায় আসে। তখন ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? তুমি তো গতকাল মিটিংয়ে এসেছিলে। জি ভাই, আমি আপনার হয়ে কাজ করব বলে একটা লোক আমাকে হুমকি দিল রাতের বেলায়। কার এত বড় সাহস হলো যে আমার লোককে হুমকি দেয়? ইকবাল নামের একটা লোক। অব্র? অব্র? জি ভাই, বলুন। ইকবাল নামে কাউকে চিনো? ভাই, ওই দিন ইকবালই হামলা করেছিল। একটা কাজ করো, ওর আস্তানা কোথায় থাকে জানো? জি ভাই, আমি চিনি। অব্র, লুক রেডি করো। আর জীবন,
তুমি ওর সাথে যাবে আমাদের। কিন্তু আমরা যাব কোথায় ভাই? ইকবালের আস্তানার সাথে সাথে ওকেও শেষ করে দেওয়ার জন্য যাব। জি ভাই চলুন। 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে। সবার কাছে অস্ত্র, সাথে 2-3টা রকেটও নেয়। ইকবালকে আগে বাঁচিয়ে রাখো, আমি শিওর ওর সাথে আর লোক আছে, ওদের নামটা তো জানতে হবে আমাদের। ঠিক আছে বস, তাহলে ওকে আহত করে সব কথা বের করব। ওটাই করতে হবে। 1 ঘন্টার ভিতরে চলে আসে ইকবালের আস্তানায়। আমাদের কিন্তু সাবধানে যেতে হবে। অব্র, রকেট দিয়ে পুরো জায়গা আগে ধ্বংস করে দাও। কিন্তু ভাই, এতে যদি ইকবাল মারা যায়? মারা গেলে যাবে, যা হওয়ার তা পরে দেখা যাবে। পুরো জায়গায় রকেট মেরে অনেক কিছুই ধ্বংস করে দেয়। তারপরে শুরু হয় হামলা। এইভাবে 30 মিনিটের মধ্যে ইকবালকে আকাশ ধরে ফেলে। ভাই ওকে কি এখানে এই সব কিছু করবেন নাকি সাথে নিয়ে যাবেন? সাথে করে নিয়ে চলো, পুরো জায়গা পুরোপুরি ধ্বংস করে দাও। জীবন, কাজটা তাহলে তুমি করে নাও। ঠিক আছে ভাই। জীবন তো পুরো জায়গা ধ্বংস করে দেয়। ওইদিকে ইকবালকে নিয়ে আকাশ ওর আস্তানায় আসে। একটা কাজ কর, আগে ওকে কিছুটা সুস্থ করে নেওয়া যাক, তাহলে ওর থেকে কথা বের করতে সুবিধা হবে। তখনও যদি কোনো কিছু না বলে? তখন পুরোপুরি মেরে ফেলবো। ঠিক আছে ভাই। একদিকে ইকবালের চিকিৎসা করতে থাকে, অন্যদিকে আকাশ পুরোপুরি ইরার কথা তো ভুলেই যায়। অবশ্য ইরার ঠিকই মনে আছে, কিন্তু ওর পরীক্ষা 5 দিন পরে, সেই জন্য আকাশের সাথে দেখা করে গিয়েছে। এইভাবে 3 দিন পার হয়। ইরা আবারও আকাশকে কল দেয়। 3 দিন ধরে কোনো কল বা মেসেজ করো না কেন? অনেক ব্যস্ত ছিলাম তো তাই। মিথ্যা বলবেন আমাকে। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন কল দেবো রাতে। আবার খুশি? অনেক খুশি। আচ্ছা শোনো, রাতে বাইরে কম থাকবে। কোনো না কোনো খবর এসেছে, চারিদিকে মাফিয়ার লোকেরা যে যাকে পাচ্ছে মারতেছে। ঠিক আছে, আমি বাইরে কম যাব, কিন্তু তোমাকেও তো বাইরে যেতে হবে ভার্সিটিতে পরীক্ষার জন্য। আরে আমার তো ভার্সিটির সাথেই হোস্টেল। ও, আমি তো বলে গেছিলাম। আচ্ছা, আমি এখন ব্যস্ত, তুমিও পড়ো। ঠিক আছে মা। কল কেটে দিয়ে আকাশ ইকবালের কাছে আসে। এবার সব সত্যি বল। আমার ওপরেও আরো একজন বস আছে, তার উপরে আরেকজন। তাহলে আরো 2 জনকে মারতে হবে আমাকে। এত সহজ না ওদের মারা। ওদের নাম আর ঠিকানা বল। এইগুলো আমি জানি না। জানিস না মানে? মানে আমি ওদের নাম জানি না, ওনারা কোথায় থাকে তাও আমি জানি না। তাহলে কিভাবে কি? ওরাই তো আমার আস্তানায় আসে দেখা করার জন্য। আমার কি কাজ সেইগুলো ওরাই আমাকে বলে, তো শুধু ওদের বলা কথায় কাজ করতে রাজি হয়ে যাই। ও আচ্ছা, তাই বল। তা তোর সাথে তো ওদের ছবিও দেখার কথা, ছবিগুলো দেখা। সব তো ধ্বংস হয়ে গিয়েছে আপনার রকেটের আঘাতে। ওরা তো জেনেও গিয়েছে আমার ওপরে হামলার কথাটা। আচ্ছা, তাহলে ওরা তোকে বাঁচানোর জন্য আমার উপর হামলা করবে? হ্যাঁ স্যার, করবে। ওরা আমাকে এখান থেকে বাঁচিয়ে নেবে। বুঝতে পেরেছি। অব্র, একে মেরে ফেল। ওকে মেরে ফেললে বাকি 2 জনের খোঁজ? এমনিতেও ও কিছু জানি না, তাহলে ওকে কেন বাঁচিয়ে রাখবো বল, কেন? আচ্ছা ভাই, ওকে মেরে খবরটা কি ছড়িয়ে দিব? হ্যাঁ, তাহলে বাকি 2 জন তো জানতে পারবে, তাহলে ওদের খুঁজতে আরো সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে ভাই, আপনি যান, বাকি কাজটা আমি করে নিব। তবে একটা কথা তোমরা ভালো করে শুনে নাও, কোনো প্রকার বাহিরের কোনো লোকের সাথে মেশা বা তাদের আস্তানা নিয়ে আসা, এইগুলো মোটেও করা যাবে না। জি ভাই, তাই হবে। যদি কাউকে সন্দেহ হয় তাহলে তার থেকে কথা বের করার চেষ্টা করবে। সবটা ঠিক হয়ে বেরিয়ে আসে। অভ্র এদিকে ইকবালকে মেরে খবরটা ছড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই খবরটা ছড়িয়ে যায় ওই 2 জন মাফিয়ার কাছে। কি, তুই শিওর তো? জি বস, 100% শিওর। ঠিক আছে, তুই যা তাহলে। লোকটা যাওয়ার পরে জ্যাক আর জ্যাকিকে কল দিয়ে ব্যাপারটা জানায়। ওই ছেলেটাকে তো তাহলে হালকাভাবে নেওয়াটা ঠিক হয়নি। আমি তো তোকে আগেই বলেছিলাম কথাটা। ওর তো পুরো আস্তানা ওরা ধ্বংস করে দিয়েছে। আমরা তো ভেবেছিলাম ইকবালকে বাঁচিয়ে রাখবে, কিন্তু ওকে যে মেরে ফেলবে তা তো বুঝতে পারিনি। এখন কি করব? আমরা তো ওই ছেলের আস্তানার খোঁজ খবর জানি না। আচ্ছা, আমরা 2টা গ্রুপ করে লোক পাঠিয়ে দেই, ওরা তো কোনো না কোনো খোঁজ খবর ঠিকই দিতে পারবে। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। ওরা এরপরে নিজেদের লোকেদের কাজে লাগিয়ে দেয়।
আকাশের আস্তানার খোঁজ আর ওর সম্পর্কে জানার জন্য। পরের দিন ভাই একটা খবর পেয়েছে। কি খবর বল? শহরে কিছু লোক ঢুকবে। কিসের লোক আর কার লোক? ইকবালকে যে মেরেছে ওর হয়ে। যাকে সন্দেহ হবে তাকে নিয়ে আসবে। ওকে ভাই, তবে একটা কথা, সাবধানে থাকবেন। ও নিয়ে ভেবো না। ওইদিকে আকাশ রাস্তার ধারে বসে আছে আর ভুট্টা খাচ্ছে মশলা দিয়ে। তখন একটা ছেলে আসে ওখানে। ভাই কিছু টাকা দেবেন, সকাল থেকে কিছু খাইনি। টাকা দেওয়ার চেয়ে চলো তোমাকে নিয়ে কিছু বাজার করে দেই, তাহলে পরিবার নিয়ে খেতে পারবে। না ভাই, এত কষ্ট করতে হবে না, আপনি বরং টাকা দিন, আমি কিনে নিব। ছেলেটির দিকে তাকিয়ে আছে। দেখতে শারীরিক সমস্যা বলে মনে হচ্ছে, কেননা একটা হাত ভাঙা। দেখে মনে হচ্ছে কেউ ওকে দিয়ে ভিক্ষা করাচ্ছে জোর করে। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, কি কথা ভাই? তোরা কার হয়ে কাজ করিস? আমি তো কারো হয়ে কাজ করি না। দেখ, আমি অনেক সিনেমায় দেখি এই দৃশ্যগুলো। এভাবে তরুণ ছেলেদের টার্গেট করে ওরা তাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আমার কেন জানি মনে হচ্ছে তুইও তাদের লোক। দেখ, আমাকে সত্যিটা বলে দে, তাহলে আমি ওদের একটা শিক্ষা দেব, যে শিক্ষা থেকে ওরা অনেক বড় একটা শিক্ষা পাবে। না ভাই, এইগুলো বললে সে আমাদের মেরেই ফেলবে। নাম কি আর ওরা থাকে কোথায়? আমি কিছু জানি না। বলেই ছেলেটা দৌড়ে যায়। তারপরে অভ্রকে কল দেয়। জি ভাই বলুন। আচ্ছা, রাস্তায় যেসব ছেলেরা ভিক্ষা করে তাদের বিষয়ে কোনো কিছু কি জানো? এইখানে জানার কি আছে? ওরা তো নিজেদের জন্য ভিক্ষা করে, আর কিছু লোক আছে যারা এদের ভিক্ষা করতে বাধ্য করে। আমি লোকগুলোর ব্যাপারে জানতে চেয়েছি। কেন ভাই, ওরা কিছু করেছে? এই শহরে যতগুলো লোক আছে এই কাজে জড়িত, আমি ওদের সবাইকে আমার সামনে দেখতে চাই। কিন্তু ভাই কেন, কিছু কি হয়েছে? হয়েছে। এসব বিষয়ে পরে বলবো, আগে যা বলেছি তা যেন হয়। ঠিক আছে ভাই। পরের দিন 10 জন লোক আসে দেখা করার জন্য। আমাদের ডেকেছেন? ডেকেছি একটা কথা বলার জন্য। কি কথা? তোমরা যে দান্দা করতেছো সেটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কিন্তু কেন? তোমরা যেভাবে দান্দা করতেছো তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ভাই, আমরা ওদের দিয়ে ভিক্ষে করাই, তার বিনিময়ে ওদের 3 বেলা খাওয়া আর থাকা দুটোই দিই। কিন্তু এতে কি ওদের জীবন যাবে? কিন্তু ভাই, ওদের কোনো সমস্যা হলে সেই সব তো আমরাই দেখি। আমি আজকে অনেক ছেলেকে দেখেছি, কারো হাত ভাঙা, কারো পা, কারো চোখও নেই। ওই তো স্যার, আপনাকে তো আগেই বলেছি, যাদের সমস্যা আছে তাদেরই আমরা এই কাজে নিই। কিন্তু ওদের চিকিৎসা তো হয় না। যদি ওরা ভালো হয়ে যায় তাহলে তো আর কেউ ওদের ভিক্ষাও দেবে না। তাহলে ওদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তোরা এইসব করে বেড়াস? তো এতে দোষের কি? রাস্তায় পড়ে থাকলে তো কেউ ওদের ভিক্ষা দেবে, কিন্তু সে টাকা দিয়ে ওরা তো 3 বেলা খেতেও পারবে না। ওরা কিন্তু ঠিকই বলেছে। আচ্ছা, ওরা কি আগে থেকে এরকম ছিল নাকি ভিক্ষা করার জন্য তোমরাই ওদের এরকম বানিয়েছো? বিশ্বাস করুন, ওরা আগে থেকেই এরকম ছিল। ঠিক আছে, তোমরা চাও তো যদি আমি কোনো অনিয়ম দেখি তাহলে কারোর জন্য মুঠো ভালো হবে না। জি ভাই, মনে থাকবে। আমরা তাহলে এখন আসি বস। ওরা চলে যায়। তবে আকাশও কম না, সেই জন্য অব্র, খোঁজ লাগাও। কোন বিষয়ে? ওরা কি আজও প্রতিবন্ধী ছেলে মেয়েকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, না ওদের জোর করে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করাচ্ছে? এই খবরটা আগে শিওর হয়ে নাও। ঠিক আছে ভাই, আমি খবরও নিচ্ছি। এদিকে কাজও চলতে থাকে। ওইদিকে ওরা তো ভেবেছিল মিথ্যে বলে বেঁচে যাবে, কিন্তু ওরা এটা বুঝতে পারেনি আকাশও যে কোনো অংশে কম না। ঠিক সত্যিটা বের করে ওদের একটা শিক্ষা যে দেবেই। রাতে ইরাকে কল দিয়ে খোঁজ খবর নেয়। কাল আমার পরীক্ষা শুরু, তবে একটা কথা। আবার কি কথা? তোমার হাতে 2 মাস সময় আছে। 2 মাস পর কি হবে? আমি বাড়িতে চলে যাব। কিন্তু ওখানে তো চেয়ারম্যানের ছেলে তোমাকে। তোমার ভয়ে ওরা বিরক্ত করবে না বলে দিয়েছে। তাহলে তো ভালোই হলো। আচ্ছা তাহলে পরীক্ষা দাও ভালো করে। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন অভ্র কল দেয়। ভাই কিন্তু নতুন লোক শহরে ঢুকেছে। ওদের উপরে নজর রাখো, কি করে না করে সব কিছুর উপরে। ঠিক আছে, যদি ওদের পাই তাহলে আমরা দেখবো কি করা যায়। হ্যাঁ, সেটাই করিও। ওই দিনটা তো কোনোভাবে চলে গেল। পরের দিন ইরাও পরীক্ষা দিতে যায়। ওইদিকে পুরো মাফিয়া বাহিনী এখন খুঁজতে থাকে কিভাবে কি করবে, এই সব কিছু ভাবতে থাকে। কিছুক্ষণ পরেই
ভাই একটা কি পেয়েছি। শুধু কি একজনই এসেছে? একজন তো আসেনি, তবে ওকে দিয়ে বাকিদের কথা বের করব। আস্তানা নিয়ে আসো, আমিও আসতেছি। একটু পরে আস্তানায় এসে ওই লোকের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে, তাহলে তুই কিছুই জানিস না, তাই তো? বিশ্বাস করুন, আমাদের আলাদাভাবে পাঠানো হয়েছে, কেউ কাউকে চিনি না, এমনকি কে কোন বেশে আছে তাও কেউ কারোরটা জানি না। এই শালা তো দেখি ভালোই একটা মাথা খাটিয়েছে। তা ঠিক বলেছেন, এক কথায় কেউ কারো খোঁজ পাবে না যদি ধরা খাও। অব্রতা হলে তো ওদের কোনোভাবে হালকা নেওয়া যাবে না। ভাই এখন তাহলে কি করা যায়? যাই করো না কেন, লোকজনকে সাবধান করে দাও, যাকে সন্দেহ মনে হবে তাকে যেন নিয়ে আসে। এইভাবে 5 দিনে মোট 15 জনকে ওরা ধরে ফেলে, সবাইকে একত্রিত করে। দেখ, তোদের কেন ধরে এনেছি, আশা করি তোরা তা বুঝতে পেরেছিস। ভাই আমাদের ছেড়ে দিন, আমাদের পাঠানো হয়েছে। তোদের আমি একটা সুযোগ দেব। কী রকম সুযোগ? সুযোগ অনেক সিম্পলভাবে, যেমন ধর তোরা এখন থেকে আমার হয়ে কাজ করবি, এর সাথে তোদের যে বস তার সম্পর্কে যা যা জানিস আমাকে বল। সত্যি বলছেন তো? তাহলে আমাদের মারবেন না? তোদের মুঠো মারব না, তবে তোদের সত্যি কথাই বলতে হবে। আমার বস জ্যাক আর ওদের বস জ্যাকি, ওরা দুইজনেই আপন ভাই। মাফিয়া জগতে এখন ওদের কথাই চলে বেশি করে, ওরা অনেক সাংঘাতিক লোক। আচ্ছা, কতজন কাজ করে ওদের হয়ে? এক একজনের তো 200+ লোক আছে। এটা তো অনেক বেশি ভাই। লোক থাকতেই পারে, কিন্তু কিন্তু কেন? ওদের কাছে কিরকম হাতিয়ার আছে? ওদের সবার কাছেই হাতিয়ার আছে। তাহলে সব মিলিয়ে ওদের 2 ভাইয়ের কাছে 500 জন লোক ধরে নিলাম, আর হাতিয়ার অনেক বেশি, এটাও ভেবে নিলাম। জি ঠিক ধরেছেন। ওরা কি একই সাথে থাকে, মানে পাশাপাশি নাকি দূরে? একজনের থেকে আরেকজনের দূরত্ব তাও 100 কিলোমিটার। এটাই তাহলে আমার জন্য সুবিধা হবে। তা ওদের ঠিকানাগুলো বল এক এক করে। লোকগুলো এক এক করে ঠিকানা বলে, সেগুলো লিখে নেয়। আমাদের তো লোক হবে 170 জনের মতো, সেজন্য আমরা এক ভাইয়ের উপরে হামলা করব আলাদাভাবে, তাহলে আমাদের জন্য ভালো হবে। কিন্তু অন্য ভাই খবর পেয়ে যদি চলে আসে? 100 কিলোমিটার রাস্তা হলেও তো 3 ঘন্টা লেগে যাবে। তাহলে এই দিকটা আমাদের জন্য ভালো হলো। কিন্তু আমাদের লোকজন কম, সেজন্য আশেপাশে তো ছোট ছোট গ্যাং আছে, ওদের আমাদের দলে নিয়ে আসো। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করব তাহলে, কিন্তু এদের কি করব? এদের আপাতত আটকে রাখো। এটা কি হলো? আপনি তো বললেন আমাদের মারবেন না। আমি তো তোমাদের মারছি না। তাহলে বন্দি কেন করলেন? তোমাদের এখন ছেড়ে দিই, আর তোমরা গিয়ে ওদের সব বলে দাও, সেজন্য ওদের 2 ভাইকে মারার পরেই তোমাদের ছেড়ে দেব। প্লিজ ভাই, এমনটা করবেন না, তাহলে যে পরিবার না খেয়ে পরে মরে যাবে। এখানে আসার আগে তোদের মনে হয়নি কথাটা? যদি তোদের আগে আমি মেরে ফেলতাম তাহলে কি করতে বল? ভাই আমাদের পরিবারের কি হবে? ওদের এক এক জনের পরিবারের জন্য 10,000 করে টাকা পাঠানোর ব্যবস্থা কর। ঠিক আছে ভাই। ওদের থেকে সব কিছু নিয়ে ওদের পরিবারের টাকা পাঠিয়ে দেয়। ওইদিকে কিরে, কোনো খোঁজখবর পেয়ে? আমি 10 জন পাঠিয়েছি, এর মধ্যে 3 জন শুধু যোগাযোগ করতেছে, বাকিরা তো কোনো কিছু বলছে না। এখন তাহলে কি করবি? আমারও তো সেম অবস্থা। আচ্ছা, যারা এখনো ওখানে আছে তাদের বরং ফিরিয়ে আনি। ঠিক আছে, সেটাই কর তাহলে। ঠিক আছে। ওরা ওদের সব লোক নিয়ে আসে, তারপর ওদের সাথে কথা বলেও কোনো কিছু বের করতে পারেনি, সেই জন্য তাহলে কি একবার সরাসরি হামলা করব? কিন্তু ওদের তো আস্তানার ঠিকানাই জানি না, তাহলে কিভাবে কি করব? শুধু ওদের ঠিকানা পেলেই হয়ে যাবে। এবার ওখানকার পুলিশের সাথে কথা বলি, তাহলে কিছু তথ্য পাবো। ওরাও কথা বলতে থাকে। এইদিকে আকাশও একটা যুদ্ধের জন্য মোটামুটি অনেকটা প্রস্তুত হয়ে নেয়, সেই জন্য আমরা তাহলে রাতে রওনা দেব। রাতে কেন? ওই সময় রওনা দিলে আমরা ওখানে মোটামুটি ভোরবেলায় পৌঁছে যাব, তাহলে ওই সময় রকেট দিয়ে এক নিমেষেই অনেককে মেরে ফেলতে পারবো। এটা কিন্তু ঠিক বলেছেন। তাহলে ছোটখাটো সবাই রাজি আছে তো আমাদের সাথে সাহায্য করার জন্য? জি ভাই, সবাই রাজি। পরের রাতে ওরা সব কিছু ভালো করে চেক করে, তারপরে বেরিয়ে পড়ে। কিছু ঘন্টার মধ্যে চলে আসে
ওদের আস্তানার কাছেই। তোমরা আশেপাশে ভালো করে দেখো আর চিনে নাও যেন তোমাদের কাছে আসে। জি ভাই, দেখতেছি। ওরা পুরো জায়গার আশেপাশে দেখতে থাকে। পুরোটা দেখার পরে বোর্ডের একটু আলো হোক, তারপর দেখে দেখে সবগুলোতে অ্যাটাক করব। 1 ঘন্টার ভিতরে সব ধরনের হাতিয়ার নিয়ে প্রস্তুত। ভোরের আলোতে সবকিছু অনেক ভালোভাবে এখন দেখা যাচ্ছে। এখানে তো 10টা ঘর। একই সাথে 10টা করে রকেট ফেলবো। ঠিক আছে ভাই। একসাথে রকেট মারে, এতে 10টা ঘর ধ্বংস হয়ে যায়। তবে অনেকে বেঁচে যায়, অনেকে বাহিরে ছিল অন্য সব কাজে। সেই জন্য ওরাও এবার পাল্টা আক্রমণ করতে থাকে। এক কথায় 20টা রকেট ওরা এখানেই শেষ করে ফেলে। জ্যাকির অনেক লোকই মারা যায়, 20 জনের মতন বেঁচে আছে, আর অনেকে তো পালিয়েও গেছে। জ্যাকও পালাতে যাবে, ওকে ধরে ফেলে। এত তাড়াতাড়ি করে কোথায় পালাচ্ছিস? কে তুই? যাকে মারার জন্য তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছিস, আমি সে ব্যক্তি। তুই এখানে ঠিকানা পেলি কোথায়? তোর লোকজন থেকে জেনেছি। যাই হোক, তোকে কি করবে বল। ভাই, ওর পুরো শরীরে বোমা দিয়ে বেঁধে ওকে ব্লাস্ট করে দিন। তাহলে আর দেরি কেন? জ্যাকের পুরো শরীরে বোমা দেয়, মুখেও একটা ঢুকিয়ে দেয়, তারপরে ওকে পালাতে বলে। বেচারা পালাতে যায় আর পিন ছুটে যায়। এতে একে একে সবগুলো ফেটে যায়, আর জ্যাকের শরীর কোনো কোনো জায়গায় এসে পড়ে, তা খুঁজেও পাওয়া যাবে না। ভাই, একজন তো গেল। এখন এখান থেকে যেতে হবে। আমরা এখানে অ্যাটাক করেছি 2 ঘন্টা হলো, ওর ভাই তো রওনাও দিয়েছে। ওরা আসার আগে আমাদের যেতে হবে। কিন্তু ওর ভাই যদি আস্তানা চেঞ্জ করে নেয়? ওইসব পরে বাবা যাবে, এখন তাড়াতাড়ি চল এখান থেকে। ওরা পুরো জায়গায় আরও ভালো করে ধ্বংস করে চলে যায়। 1 ঘন্টা পরে জ্যাকি এসে এরকম কিছু দেখতে পারবে তা ভাবেনি। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ তো আমি নিবই। ওরা যদি এরপর আমাদের উপর হামলা করে? এত সাহস ওরা পাবে কি করে? যদি আপনার ভাইয়ের উপর হামলা করতে পারে, তাহলে আপনার উপরও পারবে। কতটা ঠিক বলছিস। চল তাহলে আমরা আমাদের আস্তানায়, পরবর্তীতে ওরা আক্রমণ করার আগে আমাদের কিছু একটা করতেই হবে। ওরাও চলে যায়। আকাশও সব লোকেদের নিয়ে চলে আসে আস্তানায়। আমাদের তো অনেক লোকই মারা গেছে। যারা মারা গেছে তাদের পরিবারের টাকা পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বর্তমানে আমাদের কাছে 4 থেকে 5 কোটি টাকা শুধু আছে। যদি সেখান থেকে আমরা এদের পরিবারে দিই টাকা, তাহলে কিন্তু আমরা কোনোভাবে আর বোমা কিনতে পারবো না। এখন তাহলে কি করব? আমি নিজেও বুঝতে পারছি না কি করব। আচ্ছা, আমাদের এই রাজ্যে কালো টাকা কার কার আছে? আছে তো অনেকের, কিন্তু মেইন একজনই সব কিছুর দেখাশোনা করে। তাহলে ওর কাছে যাও আর 10 কোটি টাকা নিয়ে আসো। তাও কম পড়ে যাবে। 10 কোটি তো লোকজন যে মারা গেছে তার ক্ষতিপূরণেই শেষ হয়ে যাবে। তাহলে 20 কোটি নিয়ে আসো। ঠিক আছে ভাই, আমি কালকেই যাব। আমি তাহলে রকেট আর বোম সাথে বুলেটের অর্ডার দিই। ঠিক আছে ভাই, তাই করুন। যে যার মতো কাজ করতে থাকে। ওইদিকে বুলেট আসতে আসতে মোটামুটি 10 দিন লেগে যাবে। 10 দিন পরে অব্র, সব কিছু কিন্তু এসেছে। জি ভাই, এসেছে। আমরা তাহলে যে কোনো সময় আক্রমণ করতে পারবো, কি বলো? জি ভাই, যে কোনো সময়। কিন্তু কবে করবেন? এই তো 5 দিন পর। ঠিক আছে ভাই। 5 দিন পরে আকাশ জ্যাকির আস্তানায় আক্রমণ করার আগে চলে আসে ইরার সাথে দেখা করতে। কি ব্যাপার, তুমি আজকে দেখা করতে চেয়েছো? ব্যাপারটা কি বলো তো? একটু কাজে যাচ্ছি দূরে, ফিরবো 1 দিন পরে, আবার নাও ফিরতে পারে। নাও ফিরতে পারো? ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। যদি ফিরে আসি তাহলে তো দেখবি আমাকে, যদি ফিরে না আসি এই লকারে একটা কাগজ আছে যা ঠিক 3 দিন পরে খুলবে। যদি আমি এর ভিতরে ফিরে আসি তাহলে তো আসলাম, আর যদি না ফিরি 3 দিন পরে এই চিঠিটা পরে নিও। এমন অদ্ভুত কথায় অনেক অবাক হয় ইরা। কোনো কিছু বোঝার আগেই আকাশ বের হয়ে চলে আসে। পরের দিন রওনা দেয় জ্যাকির আস্তানার উদ্দেশ্যে। ওইদিকে অনেকদিন তো হলো, ওদের কোনো খোঁজ খবর পেয়েছিস? না বস, জানি না শালারা কোথায় ঘাপটি মেরে বসে আছে। কোনোভাবেই ওদের খোঁজ পাচ্ছি না। এখন তাহলে উপায় কি? ওটাই তো বুঝতে পারছি না। তবে এইটুকু শুনেছি, ওরা আমাদের এই আস্তানায় কিন্তু হামলা করতে পারে। কি বলিস?
তাহলে তো এখানে নিরাপত্তা বাড়াতে হবে, কিন্তু ওরা ঠিক কতজন আসবে? এই কথাটা জানি না, তবে আক্রমণ যখন ওরা করবে তখন পুরো দলই নিয়ে আসবে। তাহলে আমাদেরও তৈরি থাকতে হবে। কোনো লোক বা গাড়ি আসতে দেখলেই সরাসরি গুলি করে বোমা 2টা দিয়ে মারা শুরু করবি। 5 ঘন্টা পরে ওর ঠিকানায় আসে। তারপরে বাকি পথ ওদের লোকেরা দেখিয়ে দেয়। যাদের বন্দি করেছিল ওদের মাধ্যমে রাস্তা চিনে যাচ্ছে। 20 মিনিট পরে ওই পাহাড়েই জ্যাকি থাকে। ওখানে যাওয়ার রাস্তা কোনটা? আসুন আমার সাথে। ওদের নিয়ে প্রায় অনেকটা গেটের কাছাকাছি আসে। সামনেই রয়েছে গেট। অভ্র ওই লোকটাকে ওখান থেকে যেতে দেয়। বেচারা কোনো কিছু না ভেবে ওখান থেকে পালিয়ে যায়। জ্যাকি ওদের আসার অবস্থা আগেই টের পেয়ে যায়। কেননা 200 জন লোক আসলে এমনিতে তো বুঝে যাবেই। কিছুক্ষণ পরে সামনে দেখা মাত্রই কামানের গোলা দিয়ে আঘাত করবে। কিছু লোক ওখানে আসে। তখনই কামানের গোলার আঘাতে আকাশের কিছু লোক আহত হয়। তোমরা শুরু করো, গেট থেকে শুরু করে বাকি সব কিছু উড়িয়ে দাও। এবার ভদ্র আর আদর মিলে একের পর এক কামানের গোলা আর রকেট দিয়ে আক্রমণ করে। এতে জ্যাকির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ও নিজে কি করবে বুঝতে পারছে না। যাই হোক যাক না কেন, ওদের কোনোভাবেই জয়ী হতে দেওয়া যাবে না। এবার দুই পক্ষে ভালো একটা লড়াই হতে থাকে। টানা 3 ঘন্টা লড়াই করে সবাই মোটামুটি দুর্বল হয়ে যায়। কেউ সামনে আর যেতে পারছে না। কামান কি সব শেষ? এখনো কিছুটা আছে। দাও আমাকে। এবার জ্যাকির মূল বাসায় 3টে কামান ছুঁড়ে মারে। এতে সব ধ্বংস হয়ে যায়। ওখানে অনেক কিছু ছিল যা এখন শেষ হয়ে গেছে। আমার সব কিছু ওরা এভাবে শেষ করে দিতে পারে না। এবার জ্যাকি সামনে আসে, কিন্তু এসেও কোনো কাজ হলো না। কিছুক্ষণের মধ্যে জ্যাকি আকাশের হাতে ধরা খায়। এখন কোথায় পালাবি? আমাকে ছেড়ে দাও, আমার যা কিছু আছে সব আমি দিয়ে দিব, তবু আমাকে ছেড়ে দাও। আগে যত টাকা আছে তোর কাছে সেসব আমাকে পাঠা। জ্যাকির কাছে যা ছিল সবই দিয়ে দেয়। তারপরে জ্যাকির পুরো শরীরে বোমা দিয়ে বেঁধে দেয় জ্যাকির মতো করে। এটা তুই কি করছিস? তোর ভাইয়ের সাথে যা যা করেছি তাই তো করব। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই। তুই অনেক নিরীহ লোককে মেরেছিস, তোকে তো এত সহজে বাঁচতে দিব না। ওখানেই জ্যাকির কাহিনী শেষ। এক কথায় আকাশের সব দুশ্মন যারা ছিল সবাই শেষ। আবারও ওরা চলে আসে নিজেদের রাস্তা নেয়। ভাই অনেক তো লড়াই হলো, এবার তো আমাদের রেস্ট নিতে হবে। আবার আমিও রেস্ট নেব পুরোপুরিভাবে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আজ থেকে তুমি এই মাফিয়ার দায়িত্বে থাকবে। এইসব কি বলছেন ভাই? ঠিকই বলেছি, আমি এবার পুরোপুরিভাবে বিদায় নেব এই মাফিয়ার রাজত্ব থেকে। ভাই আপনি যদি চলে যান তাহলে আমি কিভাবে কি করব? এত বছর ধরে তো সবই সামলে এসেছো, আশা করি এখনো তুমি পারবে। তারপরেও আপনি না থাকলে আমাকে এবার পরিবারের কাছে ফিরতে হবে। যদি তোমরাও নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে চাও তো তোমরা যেতে পারো। তাহলে তো ভালোই হয়। আমরা সবাই মাফিয়ার এই রাজত্ব ছেড়ে দিয়ে এখন থেকে সাধারণ জীবনযাপন করব। তাহলে এখানে 15 কোটি টাকা আছে, সবাইকে 7 লাখ করে দিয়ে দাও। তাহলে আজকে থেকে তোমরা সবাই সাধারণভাবে জীবনযাপন করবে, কেউ কোনো রকম অপরাধ করবে না। সত্যিই ভাই, আপনি সারা জীবন আমাদের মনে আদর্শ হয়ে থাকবেন। ওই দিন সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে আকাশ ও মাফিয়ার জগৎ থেকে বিদায় নেয়। ওইদিকে ইরা বুঝতে পারছে না কি করবে, কেননা 2 দিন হয়ে গেল। পরের দিন ইরা ওই লকার খুলে কাগজটা পড়ে। পুরোটা তো পড়ে ইরা কেঁদে দেয়। সামনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। ওকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে বেশি করে। আমি কত ভয় পেয়ে গেছিলাম। আরে আমি তো ফিরে এসেছি। তুমি যে মাফিয়া জগতের গডফাদার তা কি কেউ জানে? কেউ জানে না, তবে আমি সবকিছু শেষ করে এসেছি। আজকের পর থেকে আমি সাধারণ মানুষের মতো চলাচল করব, সেজন্য আজকে বাড়িতে ফিরে যাব। তোমার বাবা তো তোমাকে নির্দোষ করেছে। হ্যাঁ, ওদের সবকিছু স্বীকার করেছে, সেজন্য বাবা তার ভুল বুঝতে পেরেছে, সেজন্য আমাকেও আসতে বলেছে। এটা তো খুশির খবর। তবে আর 3টা দিন অপেক্ষা করো, দুজনে একসাথে ফিরবো। 3 দিন পরে ওরা একসাথে ওদের শহরে আসে। ইরা ওদের বাড়িতে আর আকাশ ওর বাড়িতে। বাড়ির সবাই মহা খুশি। আকাশ, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি।
এভাবে বলো না বাবা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। ওইদিকে ইরাও বাসায় ফিরে। ওকে নিয়ে বাসার সবাই অনেক খুশি। পরের দিন আকাশের পরিবার ইরার বাড়িতে। ঈশা আকাশ গল্প করতে থাকে। তখন পরিবারের সবাই একসাথে বসে আছে। আকাশ, এই নে বিয়ের রিং। রিং দিয়ে আমি কি করব? আজকে তোর বিয়ে। গতকাল এসেছি আর আজকে বিয়ে? আমার সাথে কি মজা করছো? কোনো মজা হচ্ছে না, তোর সাথে ইরার আজকে বিয়ে হবে। কি বলো, তোমরা রাজি? আমরা রাজি। 1 মাস আগে ওনারা তোর আর ইরার বিয়ের ব্যাপারে বলে। পরে আমরাও রাজি হয়ে যাই। তোমরা রাজিও হয়ে গেলে? বাবা মাকে আমি রাজি করিয়েছি। আমি যে তোমাদের সবাইকে রাজি করিয়েছি সে কথা কে বলবে শুনি? কথাটা শুনে সবাই হেসে দেয়। তাহলে ম্যাডাম, মূল ব্যক্তি তুমি ছিলে? জি। তোমাকে আমি অন্য কারো হাতে তুলে দেব সেটা তুমি ভাবলে কি করে? তাহলে বিয়ে পড়ানোর কাজটা সেরে ফেলা যাক। ওদের বিয়ে ওখানেই হয়ে যায়। সন্ধে ইরাকে নিয়ে বাসায় ফিরে আসে। তোমার কি একটু ভয় করছে না? ভয় তো একটু একটু করেছে। যত হোক, একজন গডফাদারের সাথে সংসার করতে হবে আমাকে। তাহলে বুঝো আমি কি জিনিস। তবে এবার থেকে তুমি আমাকে ভয় পাবে। আমি কেন ভয় পাবো? তুমি যদি গডফাদার হও, আমি কিন্তু তারই বউ হই। এই পৃথিবীর যত ক্ষমতাশীল ব্যক্তি আছে তারা সবাই নিজেদের বউকে ভয় পায়। সেজন্য আমাকে ভয় তো তোমার পেতেই হবে। কথাটা শুনে আকাশ অবাক আর ইরা হেসে দেয়। এখানেই গল্পের কাহিনী শেষ।